তাহলে প্রশ্নোত্তরে জ্যোতিষ শিক্ষা এমনটি হোক। তার ভিতরে প্রশ্ন একটি আসছে, বাবু নীরজকান্তি রয় উনি বলেছেন যে আমরা দাম্পত্য জীবন বিচার শিখেছি, কর্মভাব বিচার শিখেছি, এমনকি বিবাহ ভাব বিচার শিখেছি, তারপরে বিদ্যাভাব বিচার শিখেছি, তাহলে আমরা একটু সন্তান ভাব বিচারটা শিখি। এটি একটি প্রশ্ন আসছে। আর কারো কোনো প্রশ্ন? বলেন। স্যার লেখাপড়া নিয়ে। লেখাপড়া বিদ্যাভাব তো হয়েছেই, বিদ্যাভাবের ক্লাস হয়েছে না? অনেক ক্লাসেই তো বিদ্যাভাবের ক্লাস হয়েছে। আর এই সন্তান ভাব বিচার করতে গেলেও কিন্তু সেই বিদ্যাভাব চলে আসবে। বিদ্যা আর কর্ম নিয়ে ক্লাস হয়ে গেছে না? যে পেশা নির্ণয় জ্যোতিষ, তার ভিতরে যখন আমরা গেলাম যে বিদ্যাভাব দিয়েই তো তারপরে পেশা নির্ণয় হবে, এটি নিয়ে তো দুটি তিনটি ক্লাস হলো। স্যার বাহনের উপর একটা হয় না স্যার, যে আমার জন্য কোন বাহন শুভ হবে, বা আমি কোন এই যদি ধরেন বাহনের ব্যবসা করি তাহলে আমার কোন বাহন ওই ব্যবসা আমার ভাইকে উন্নতি করবে? হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে যখন আমরা পেশা কর্ম নির্ণয় জ্যোতিষ যখন যে ক্লাসটি করলাম, সেই ক্লাসে কোন কোন কর্ম কি হতে পারে, যে এরকম ক্লাস কিন্তু করলাম। তো আপনাদের কিন্তু তখনই ক্লাসের পরে বলেছিলাম যে আপনারা এই একটি লগ্ন দিয়ে ক্লাস হচ্ছে, এর 12টি লগ্ন দিয়ে আপনারা গবেষণা করবেন ঘরে বসে বসে, যে এই লগ্ন হলে তার কর্মভাব কোথায়। যে আমরা বিদ্যাভাব কর্মভাব নিয়ে একটি লগ্ন নিয়ে আমরা ক্লাস করেছিলাম। তো যখন একটি লগ্ন নিয়ে আমরা ক্লাস করলাম, ওই একই ছকে লগ্নটিকে আমরা পরিবর্তন করতে করতে 12টি ধাপে চলে গেলাম। শিখার সব থেকে সহজ উপায় হচ্ছে ক্লাস একটি লগ্ন নিয়ে হবে, তো একটি হরস্কোপ নিয়ে ক্লাস হবে, ওই লগ্নটিকে 12টি লগ্নের পরিণত করতে হবে। করার পরে নিজেদের গবেষণা করতে হবে যে এই লগ্নের মাধ্যমে যদি বিদ্যা শিক্ষার এই হয়, মেষ লগ্নের ক্ষেত্রে যদি বিদ্যা শিক্ষার এই অবস্থান তৈরি হয়, তাহলে একই ছকে লগ্নটা যদি বৃষ হয়, অর্থাৎ ওই লোকটি যদি 2 ঘন্টা পরে জন্মগ্রহণ করে, লগ্নটি পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে তার কি হবে, তার বিদ্যা কর্ম কেমন হবে, এমন মিথুন হলে কেমন হবে, কর্কট হলে কেমন হবে। এভাবেই কিন্তু আমাদের শেখার জন্য সব থেকে উত্তম পন্থা বা গবেষণা করার সব থেকে সহজ পন্থা। তো এই অনুযায়ী কিন্তু যে যদি প্রকৃত জ্যোতিষ হতে হয়, ক্লাস যেটি হবে ওর উল্টো আরেকটি ক্লাস কিন্তু আপনাদের ঘরে বসে করতে হবে। তখন না কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই জায়গাটিতে কেমন হলো, এই জায়গায় এই কথা বললেন বিদ্যার জন্য, তাহলে বিদ্যাপতি ওই জায়গায় কেমন ছিলেন, কর্মপতি কেমন ছিলেন। এইবার লগ্ন পরিবর্তন হলে বিদ্যাপতিও পরিবর্তন হচ্ছে, কর্মপতিও পরিবর্তন হচ্ছে। তাহলে পরিবর্তন হলে কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে না পজিটিভ হচ্ছে? আমরা ভুল করি, তাতে সমস্যা নেই, আমরা দেখি, আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি, তবেই না কিন্তু আমরা প্রকৃত জায়গায় যেতে পারব। তো যদি আমরা গবেষণাই না করি, ধরেন ক্লাসের ভিডিওই বারবার শুনি, ওই লগ্নের লোক তো আর নিশ্চয়ই আসবে না। যে ছকটি নিয়ে ক্লাস করা হচ্ছে সে তো আর হাত দেখাতে আসবে না, সে তো কাল্পনিক ছক। আমরা তো কাল্পনিক ছক নিয়েই সব ক্লাস করেছি। একটি ছক শুধুমাত্র ব্যতিক্রম, গত 2 সপ্তাহ আগে আমরা রাত্রে একটি ছক ব্যতিক্রম একটি ছক আমি পেয়েছিলাম, তার জন্য নিয়ে আসছিলাম যে তার আসলে মনে হয় যে বিদ্যা শিক্ষা হতেই পারে না বা তার কর্ম হতে পারে না, অথচ একটি মাত্র গ্রহ তাকে ভালো করবে। তো ওইখানে লগ্ন পরিবর্তন হলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয়, অনেক বাবা মাই কিন্তু বলেন যে আমার শিশুটি যেহেতু সিজার, বর্তমান সিজারের যুগ, তো বেবি একটি হতে গেলেই সিজার, ডাক্তারদের কাছে গেলেই পরামর্শ দেবেন সিজার বেবি করার। তো এই যে সিজারে আমরা করব, এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই প্রশ্ন করেন যে আমরা কোন সময়টিকে ভালো বেছে নিব। তো দেখুন, সময় বেছে নেওয়ার ক্ষেত্রে আমি আমার এই দীর্ঘ 20-21 বছরের পেশাগত জীবনে দেখেছি ওনারা সেই সময় তো সেই সময়ে দেখা যাচ্ছে হাসপাতালে ইলেকট্রিসিটি নেই, ডাক্তার যথাসময়ে উপস্থিত হতে পারেননি, বা দেখা গেল যিনি করবেন মানে অজ্ঞান করবেন সেই ডাক্তারই এসে পারেননি, বা কোনো না কোনো বাধা এসে উপস্থিত হয়েছে।
সেই সময় কিন্তু হয়নি। তো এটি নির্ণয় করা, আমরা যেমন নামকরণের একটি ক্লাস করেছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে নামকরণ কিভাবে করতে হয়, শিশুর নামকরণ। তো একটি শিশুর নামকরণ যেমন করতে হয়, নামকরণ যেমন দেখতে হয়, তাহলে একটি শিশু জন্মগ্রহণ করলে বা কোন লগ্নে করলে ভালো হবে, আমরা তো লগ্ন দেখে তারপরে ওই দিনের হরস্কোপটি দিব। তো হরস্কোপ দিতে গেলে যখন আমরা দিব যে এই দিনে আজকের দিনে সিজার করতেই হবে, আর সুযোগ নেই, তো এখন ছকটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, ছকটা কিন্তু জায়গায় থাকছে, শুধু লগ্নটা পরিবর্তন হচ্ছে। তাহলে আপনাদেরকে কিন্তু দেখতে হবে যে 12টি লগ্ন বিচার করে দেখতে হবে, বা 12টি লগ্ন পড়বে না ডাক্তার, তো আর নিশ্চয়ই রাত 3টার সময় সিজার করবে না। তাহলে কয়টা পর্যন্ত করতে পারে একটি ডাক্তার? বড় জোর 11টা পর্যন্ত করতে পারে, সকাল 8টা থেকে হয়তো হাসপাতাল খুলতে পারে, তো 8টা থেকে রাত 11টা পর্যন্ত, এর ভিতর হয়তো দেখা যাচ্ছে আপনার 5টি 6টি 7টি লগ্ন পড়লো। তো এই 7টি লগ্নের মধ্যে কোন লগ্নটি তাকে বেছে নিতে বলা যেতে পারে, তার পিতামাতাকে। তাহলে পিতামাতা সন্তান লাভ করবে, আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই কিন্তু তার ভাগ্য হবে। তো এক্ষেত্রে আমরা সেই সন্তান কখন আসবে, কখন আনলে ভালো হবে, এটি আমরা বললাম, কিন্তু সেই যথাসময়ে আসলো না। এক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় আছে, আমরা যদি ওটিকে উল্টিয়ে দিই যে বাবা মায়ের সন্তান প্রাপ্তির সময় কোনটি, কোন সময়ে তার সুসন্তান আসতে পারে, এটি যদি বাবা মায়ের হরস্কোপটি আমরা দেখি, হরস্কোপ দেখে দশা দেখে তাদের জন্য সেই শুভ কর্ম, মানে এটি একটি শুভযোগ না, গৃহে নতুন সদস্যের আগমন ঘটছে, অর্থাৎ একটি শুভযোগ। যখন আমরা দেখেছি কিন্তু যে ধরুন যত বিশিষ্ট মানব বা বিশিষ্ট ধর্মাবতার বা বিভিন্ন যানরা জন্মগ্রহণ করেছেন, তো জন্মগ্রহণ করার আগেই কিন্তু একটা পৃথিবীর বুকে একটা আভাস তৈরি হয়েছে। তো আভাসটি অমুকের গর্ভে যে সন্তানটি হবে, সেই সন্তানটি কেমন হবে, কোন সময় আসবে, এটি কিন্তু বিচার করে দেখে আসার প্রয়োজন আছে। আমরা তা না করে আমরা করি কি, যে একটি সময় দিয়ে দিই যে এই সময়টি ভালো। তো ভালোর যে সময়টি, ভালোর সময়টি আমরা কিভাবে নির্ণয় করি? আমরা বড় জোর কি করব যে কালবেলা, কালরাত্রি, কুলিক বেলা, কুলিক রাত্রি, কুলিক বেলা, মানে এই কালবেলা, বারবেলা, কুলিক বেলা, কুলিক রাত্রি, এটিকে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে তাহলে শুভ সময় কোনটি থাকলো? মহেন্দ্র যোগ আর অমৃত যোগ। তো মহেন্দ্র যোগে সাধারণত কার্যসিদ্ধি, আর অমৃত যোগে ভোজন সিদ্ধি। তো মহেন্দ্র যোগে কার্যসিদ্ধি হবে, তো কাজগুলো যে করবে সে তার কার্যসিদ্ধি হবে, অর্থাৎ যে ডাক্তার সিজার করবেন তার জন্য ওই সময়টি শুভ হবে। তাহলে আমার যে সন্তান আসবে, যে বাবা মায়ের একটু মিউট করবে, জয়ন্ত দাদা মিউট করেন, জয়ন্ত দাদা মিউট করেন। আর প্রিমিও H9 Pro আপনি লাইনে ঢুকতে পারছেন না, বারবার চেষ্টা করছেন, কিন্তু আপনি মিউট করে একটু চেষ্টা করুন। আচ্ছা, যাই হোক, তো আমরা এই যে ধরুন মহেন্দ্র যোগ দেখে আমরা টাইমটি দিলাম, বা শুভকর্ম হয়তো সেদিন নেই, শুভকর্ম সব দিন তো থাকে না, তো থাকলো না, তো আমরা মহেন্দ্র যোগ তখন বেছে নিলাম। তো মহেন্দ্র যোগে তো কার্যসিদ্ধি হবে। কার্যসিদ্ধি কার্য কে করছে? বাবা মা কি কার্য করছে সন্তান জন্মের ক্ষেত্রে? কি করছে? করছে তো ডাক্তার, ডাক্তার সিজার করছে, অর্থাৎ ডাক্তারের কার্যসিদ্ধি হবে। তাহলে সন্তানটির কি হবে? সন্তানটি কি নিয়ে আসবে, কেমন হবে হলে আমরা এই যে হরস্কোপটি দিব, এক্ষেত্রে কিন্তু গুরুত্ব দিব, সর্বপ্রথম গুরুত্ব দিব যে মাতা, যিনি গর্ভধারিণী, যিনি সন্তান দিবেন, তানার প্ল্যানেটটি যদি দেখি যে তানার প্ল্যানেটের শুভ লগ্নটি বা শুভ সময়টি কখন, তো সেই শুভ সময়টিকে যদি দেওয়া হয়, সেই সময়ে যদি তার সন্তানটি হয়, তাহলে হয়তো সেই সন্তানটি ভালো হতে পারে। আর সন্তান ভাগ্য যেহেতু তানার পঞ্চম ভাব থেকে আমরা যেমন বিদ্যার বিচার করব, তেমনি পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা সন্তানেরও বিচার করব, সন্তান সন্ততির বিচার করব। যেমন চতুর্থ স্থান থেকে মাতা বিচার করব, পঞ্চম স্থান থেকে পিতা বিচার করব। ঠিক তদনুরূপ যে আমরা কিন্তু বিচারের ক্ষেত্রে চতুর্থ ভাব থেকে কন্যা সন্তান বিচার করব, পঞ্চম ভাব থেকে পুত্র সন্তান বিচার করব। তো ধরুন আমাদের বাংলাদেশে কিন্তু সাধারণত জানা যায়, আগের দিনও জানা, বা 6 মাস হলেই কিন্তু জানা যায় যে পুত্র হবে না কন্যা হবে, আমরা জানতে পারছি, আল্ট্রাসোনোগ্রাফি থেকে রেজাল্ট দিয়ে দিচ্ছে। কিন্তু শান্তনু সরকার বলতে পারবে যে ভারতবর্ষে সামান্য সীমান্ত পার হলেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ডাক্তারের কাছ থেকে জানা
এটা যে কত কঠিন বা কেউ জানতে পারেন কিনা এটা কিন্তু আমার কাছে সন্দেহ। একমাত্র যদি অন্তরঙ্গ সেই ডাক্তার থাকে নিজস্ব, তবেই না হয়তো, তাও গোপন সূত্রে জানাতে ওনারা চান না, কারণ পেশাগত কোনোভাবে যদি লিক হয়ে যায় তাহলে এটি কিন্তু টানার পেশায় ধকল পড়বে বা হয়তো চাকরি নিয়ে টানাটানি পড়বে, তার জন্য কিন্তু জানানো সম্ভব নয়। তো আমরা এটি পুত্র হবে না কন্যা হবে সেটিও কিন্তু আমরা তার মায়ের ছক দেখে বুঝতে পারবো। তাহলে মায়ের জন্ম ছকটি যখন আমরা দেখব তখন কিন্তু সেই সময়টি দেওয়ার জন্য আমাদের জন্য সুবিধা হবে, যে আজকে আপনার এই টাইমে যদি সন্তান আসে, আপনার জন্য এই টাইমটি, এই লগ্নটি শুভ, এই সময়ে আপনার সন্তান সুসন্তান আসতে পারে। তাছাড়া ওই যে আমরা 7টি 8টি লগ্ন পড়বে, ওই 7-8টি লগ্নের মধ্যে সেই লগ্নটি আমরা বিচার করলাম, লগ্নটি বিচার করার পরে দেখা গেল সেই সময় কালবেলা কালরাত্রি পড়ে আছে বা কুলিক বেলা কুলিক রাত্রি পড়ে আছে, সেক্ষেত্রে কি করবেন? দেখুন আপনারা এক্ষেত্রে কিন্তু যেমন দুর্গাপূজার চার্টটি আপনারা ফলো করবেন, দুর্গাপূজার যে পূজার সময়টি দেওয়া থাকে এটি কিন্তু আপনাদের একটু ফলো করতে হবে। ওখানে দেখবেন যে তারিখে পূজা, হয়তো অষ্টমী পূজা, সপ্তমী পূজা, নবমী পূজা, দশমী পূজা, এর ভিতর কিন্তু লেখা থাকে যে কাল বেলানুরোধে বা বার বেলানুরোধে এই কয়টার মধ্যে পূজা প্রশস্তা। তার মানে কি, কালবেলা অর্থাৎ রাহু কাল, আর বারবেলা অর্থাৎ বার দোষ, তাই তো? কালবেলা অর্থাৎ রাহু কাল, কাল রাত্রি মানে কেতু কাল। তো এই যে রাহু কেতুর সময়টিকে আমরা কালবেলা আর কাল রাত্রি বলি। তাছাড়া ধরেন আমরা এই যে কি বললাম, বারবেলা মানে বারের দোষ, যে রবিবারে হয়তো বারবেলা পড়বে, সোমবারে কালবেলা মানে কালবেলা দিয়ে শুরু হবে, তো এটা বার অনুযায়ী বারের দোষ। তো 7টি বারের দোষ আমরা বের করে নেওয়া এত কোনো কঠিন নয়। সিরিয়াল অনুযায়ী পঞ্জিকায় আমরা 7টি বার দেখলে কিন্তু আমরা বারবেলা কালবেলা পেয়ে যাচ্ছি। তাছাড়া পঞ্জিকাতে তো দেওয়া থাকবেই, পঞ্জিকা তো আগেই পাওয়া যায়। তো এই যে বারবেলা কালবেলাকে আমরা বাদ দিব, তো কখন বারবেলা কালবেলা অনুরোধ করে যে হ্যাঁ আপনি পূজা করতে পারেন? যে বারবেলা তো একটি দোষ, কালবেলাও একটি দোষ। তো আবার বারবেলা কালবেলা খারাপ সময় হওয়া সত্ত্বেও সে আমাদের অনুরোধ জানাচ্ছে যে বারবেলানুরোধে বা কাল বেলানুরোধে এই কয়টার মধ্যে পূজা প্রশস্তা বা পূজা করা শুভ। তাহলে ওই বারবেলা কালবেলার মধ্যেও একটি শুভ যোগ আছে, সেই শুভ যোগটি আমরা কিভাবে বের করব? এটি বের করতে কিন্তু আমাদেরকে তখন যেতে হবে যে বারবেলা এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত বারবেলা আছে, এর ভিতর পূর্বাহ্নের টাইমটি দেওয়া আছে, পূর্বাহ্ন বের করার নিয়মটি কিন্তু ওখানে দেওয়া আছে। তো সেই পূর্বাহ্নের নিয়মটি আমরা দেখার পরে এইবার পূর্বাহ্নের মধ্যে বা পূর্বাহ্নের পরে কখন আমাকে পূজা করার জন্য আলাদা একটি টাইম দিয়ে দেওয়া আছে। সাধারণত পূজা পূর্বাহ্নের মধ্যে হবে। তো পূর্বাহ্নের মধ্যে আবার যখন পূর্বাহ্নের মধ্যে শুভযোগ না পাওয়া যাচ্ছে তখন কিন্তু বলে দিচ্ছে যে বারবেলানুরোধে বা কালবেলানুরোধে এই কয়টার মধ্যে পূজা করা প্রশস্ত। তাহলে যখন এটি বলছে তখন দেখবেন ওই যে সময়টি থাকবে তখন হয় মহেন্দ্রক্ষণ থাকবেই, মানে মহেন্দ্র যোগের একটি যোগ ওর ভিতর থাকবে বা বিশেষ একটি যোগ কিন্তু থাকবে। আমরা শুধু যেমন ধরুন সুতুহিবুক যোগে বিবাহ হবে, সুতুহিবুক যোগ না হলে বিবাহ হবে না। এইবার সুতুহিবুক যোগ থাকলেও দেখা যাচ্ছে সেখানে থাকছে অমুক অমুক লগ্নে সুতুহিবুক যোগে বিবাহ, আবার কখনো যজুর বিবাহ, এটি কিন্তু থাকছে। তো যজুর বেদ মতে বিবাহ, আবার কখনো থাকছে যে সুতুহিবুক যোগে সাধারণ বিবাহ। তো এই বিবাহের মধ্যে এবার আমাদের লগ্নটি, যে পাত্র পাত্রী বিবাহ করবে তাদের দিন কিভাবে নির্ণয় করব, যে কোন দিনটি শুভ হবে? এ মাসে তো ধরেন 10টাই দিন আছে, 10টা দিনেই বিবাহ হবে। তো এক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি দেখি, যে জন্মবারে বিবাহ করা শুভ নয়। অনেকে আবার নতুন করে কিছু সূত্র আরোপ করেছেন, যেমন হ্যাঁ জ্যেষ্ঠ সন্তানের জ্যৈষ্ঠ মাসে বিবাহ দেওয়া ঠিক নয়, এটা অশুভত্বের কারণ, এটা আমরা মানলাম। আবার জ্যেষ্ঠ সন্তানের অগ্রহায়ণ মাসেও বিবাহ দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে অনেক গ্রন্থাদিতে নিষিদ্ধ করা আছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে
যে বিবাহে বারটা জন্ম বারে বিবাহ দুঃখের কারণ। কিন্তু বর্তমান যুগে এই পেশাগত জীবনে পদার্পণ করে দেখেছি যে অধিকাংশ পণ্ডিতবর্গরা, মানে পণ্ডিতবর্গরা বলতে যার যার এলাকার ভট্টাচার্য, ব্যানার্জি, মুখার্জি, আচার্যি যানরা আছেন, ইনরা কিন্তু পরামর্শ দিচ্ছেন বাবা মার জন্ম হয়েছে অগ্রহায়ণ মাসে আর ছেলের বিয়ে হবে অগ্রহায়ণ মাসে, বা বাবা মার বিবাহ হয়েছে অগ্রহায়ণ মাসে, ছেলে মেয়ের বিবাহ অগ্রহায়ণ মাসে হবে না। আচ্ছা, বাবা মায়ের বিবাহের সাথে মাসের সম্পর্ক কি? এটা কি কোনো পাজি পুঁথিতে আছে? আজ পর্যন্ত আপনারা পাবেন? তো এটি যে অশুভ, এটি লেখা আছে কিনা? কথা হচ্ছে কোনো পাজি পুঁথিতে যদি লেখা থাকে যে বাবা মায়ের জন্ম মাসে সন্তানের বিবাহ হবে না বা এটি হলে অশুভ, তখন না আমরা এটিকে মেনে নিতে পারি। কিন্তু এটা আঞ্চলিক এক একটা প্রথা বা আঞ্চলিক এক একজন পণ্ডিত এক এক ধরনের পরামর্শ কিন্তু দিচ্ছে। জয়ন্ত কুমার দেব হয়তো বুঝতে পারবেন, অনেক শাস্ত্র পড়েছেন, তো আপনি হয়তো জানতে পারবেন। তো আমি এটি সঠিক বললাম কিনা বলেন। আমার ভাইয়ের বিয়ের সময় আমাদের এলাকার একজন বলছে যে ফাল্গুন মাসে আমার মা বাবার বিয়ে হচ্ছে, ভাইয়ের বিয়ে ফাল্গুন মাসে হবে না। তখন আমি বললাম যে আমি তো পঞ্চতীর্থের পণ্ডিত, আমি বলছি হবে। তখন আর আমার সঙ্গে আর গালাগালি করে নাই। একটা ধারণা আছে আমার সঙ্গে গালাগালি করলে তর্ক করতে হবে অনেক, এর জন্য আর গালাগালি করে নাই। বলছে ঠিক আছে, তুমি যখন বলছো হবে, সমস্যা নেই। আচ্ছা, সুন্দর। তো এই যে আমরা যারা জ্যোতিষশাস্ত্র শিক্ষা দিচ্ছি এখান থেকে একটু মিউট করুন, যারা আপনারা এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে জ্যোতিষশাস্ত্রে শিক্ষা গ্রহণ করছেন, আপনাদের কিন্তু মূল শিক্ষা হচ্ছে যে বাবা মায়ের জন্ম কোন মাসে বা বাবা মায়ের বিবাহ কোন মাসে, সেই মাসে সন্তানের বিবাহ দেওয়া যাবে না। এটি কিন্তু একটি ভুল ফতোয়া, এটা কিন্তু সঠিক ফতোয়া নয়। তবে সঠিক হচ্ছে জন্ম বারে বিবাহ করা যাবে না, জন্ম মাসে বিবাহ দেওয়া যাবে, এটি কিন্তু ভুল নয়। বা ধরুন জন্ম মাসে বিবাহ হবে না বা হলে অশুভ হবে এমন কোনো ফতোয়াও কিন্তু নেই, এটাকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আমরা দেখব যে যদি বড় সন্তান হয় সেক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসকে আমরা অ্যাভয়েড করে চলব, এটি হচ্ছে তাদের জন্য সূত্র। তাহলে আমরা কি করব? জন্ম বারটাকে বাদ দিব। তো জন্ম বারটাকে বাদ দিয়ে এবার 5টি দিন আছে, তো 5টি দিন ওই মাসের মধ্যে আছে। আবার কিন্তু কথা আছে যে শুভ দিনের অভাব যদি কবু হয়, গোধূলি লগ্নে বিবাহ করিবে নিশ্চয়। তাহলে আমাদের যদি শুভ দিনের অভাব হয়, অর্থাৎ 5টি দিন আছে, 5টি দিনই পাত্র পাত্রীর জন্মবার দুজনের, হয়তো পাত্রের জন্ম বুধবার, পাত্রীর জন্ম হচ্ছে শুক্রবার, এইবার দিন যে কয়টি আছে ওই মাসে বার সব কয়টা দিনই আছে বুধবার আর শুক্রবারে বিবাহের দিন। তো সেক্ষেত্রে সেই পাত্র পাত্রী কোন দিনে বিবাহ করবে, এই মাসেই তাদের বিবাহ করার দরকার বা প্রয়োজন। স্যার স্যার বলছি যে এই গোধূলি লগ্নে কি চৈত্র মাসে তো বিয়ে হয় না, তা গোধূলি লগ্নে কি চৈত্র মাসে বিয়ে করলে কোনো সমস্যা হয় কিনা? হবে না। চৈত্র মাস ভাদ্র মাস সাধারণত হিন্দু সংস্কৃতি মোতাবেক বা বৈদিক সংস্কৃতি মোতাবেক আমরা চৈত্র মাস, ভাদ্র মাস এবং পৌষ মাসকে অশুভ মাস হিসেবে গণ্য করি। এই গণ্য করার জন্য এই মাসগুলোতে বিবাহ করা কোনো ক্রমেই শুভ হবে না। তাছাড়া আমরা যেমন মলমাস যখন পড়ে, আমরা মলমাস নিয়েও কিন্তু আলোচনা করেছি যে মলমাস কাকে বলে। তো আমরা মলমাস কিন্তু জেনেছি, আর আপনাদের সবার মনে হয় জানা আছে। তারপরেও একটু বলে যাই যে সাধারণত 2.5 দিনে চন্দ্র এক রাশি পরিবর্তন করে। তো 2.5 দিনে হলে চান্দ্র মাস যেটি, সেটি কিন্তু 12 রাশি, 12 দুগুণে 24 দিন, আর 12 25 300 মানে 3, তা 27 দিনে এক মাস পরিবর্তন হয়। তো এই যে 27 দিনে যখন চন্দ্র মাস পরিবর্তন হয় তখন 27 গুণ 12 তাহলে কত হয় দেখেন, 365 দিন থেকে 30 দিন কম থাকে, অর্থাৎ একটি মাস কম থাকে। তো এই একটি মাস যে কম থাকে, একটি মাস যে ঘাটতি থাকে, ওই ঘাটতি মাসটি হচ্ছে মলমাস। তো এই যে মলমাসে শুভ কোনো কার্য করা যাবে না। তা শুভ কার্যের মধ্যে কিন্তু এই বিবাহ কার্যকে শুভ কার্য বলা হয়। পূজা অর্চনা দেখবেন অনেক শুভ কর্ম কিন্তু ওই মাসে থাকে না। আবার একটি প্রশ্ন কিন্তু আপনাদের জাগার কথা যে দেখবেন যে
একটা দেশাচার আছে স্যার, যেমন এই ফাল্গুন মাসের 30 তারিখ যদি ওই যেমন স্যার অমাবস্যা বা পূর্ণিমার দ্বাদশ হইলো, তাইলে ওই অমাবস্যা হতে বা পূর্ণিমাতে চৈত্র মাসে যে কয়দিন থাকে স্যার, ওই কয়দিনের ভিতরে গুজরি লগ্নে বিয়ে করা হয় স্যার, একটা দেশাচার অনুযায়ী। নিমন এটাই বলতেছি স্যার। যেমন স্যার ওই দ্বাদশীতে 30 ফাল্গুন গেছে, তাহলে অমাবস্যা হতে স্যার 4 দিন, ওই 4 দিন পর্যন্ত গুজরি লগ্নে চৈত্র মাসে বিয়ে হয় স্যার। হ্যাঁ, 4 দিন পর্যন্ত হয়। ওটাও কিন্তু চান্দ্র মাস যাচ্ছে, সেটাও কিন্তু সেই চান্দ্র মাস যাচ্ছে, আমরা চন্দ্র মাস অনুযায়ী কিন্তু যাচ্ছি সেক্ষেত্রেও। তো এখানে আরেকটি কথা কিন্তু আমাদের, হ্যাঁ স্যার বলুন। বৃহস্পতিবার আর শনিবার তো গোধূলি লগ্নে বিবাহ নিষিদ্ধ লেখা আছে। হ্যাঁ, সেটাও আমি আসতেছি, সুন্দর কথা বলেছেন। তো গোধূলি লগ্নে এইবার আমরা যখন দেখব যে সামনে পাত্রপাত্রীর জন্ম বার অনুযায়ী বিবাহের কোনো দিন নেই, তখন কিন্তু আমরা ওই সময়ে সামনে যদি দিন থাকে তাহলে সে গোধূলিতে বিবাহ করতে পারবে না। তো জন্ম বারটি প্রথমে বাদ দিতে হবে, প্লাস হচ্ছে বৃহস্পতিবারকে বাদ দিতে হবে, আর সুনন্দা পাল রবিবারকে বাদ দিতে হবে, তাই তো? স্যার শনিবার। শনিবার, সরি, বৃহস্পতি আর শনিবারকে বাদ দিয়ে আর জন্মবারকে বাদ দিয়ে তারপর যে কোনো দিনে গোধূলিতে তারা বিবাহ করতে পারে, যদি শুভ দিন সামনে না থাকে ওই মাসের মধ্যে, আর থাকলে বিবাহ করতে পারবে না। এইবার ওই লগ্নটিকে আমরা যখন নির্ণয় করব যে 3টি 4টি লগ্ন আছে, তো সেই লগ্নটি কোন লগ্নটি তার জন্য শুভ হবে, তাহলে তার জীবন সঙ্গী আসবে, বন্ধু আসবে, আমরা কোন কোন ঘর দেখব। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমরা দেখব যে লগ্ন থেকে চতুর্থ আর সপ্তম ভাব, গোচরে তার চতুর্থ এবং সপ্তমে কে আছে, এ কিন্তু লগ্ন থেকে দেখলে হবে না, লগ্ন এবং রাশি দুটো থেকেই কিন্তু দেখতে হবে। গোচর সবসময় রাশি থেকে গুরুত্ব বেশি দেওয়া হয়। তো যখন আমরা গোচরটা বিচার করব যে কোন লগ্নটি তার জন্য শুভ হতে পারে, এবার লগ্নটি যখন আমরা নির্ণয় হয়ে গেল, তাহলে পাত্রের লগ্ন একটি শুভ পেলাম, পাত্রীর লগ্ন পেলাম আরেকটি শুভ, তাহলে কি হবে? বিবাহ তো দুজনেই করছে, দুজনে করছে না, তাহলে কি হবে? দুজনের একই লগ্ন শুভ পাওয়া গেল না, সেক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে কিন্তু আমরা বিড়ম্বনায় পড়ে আমরা চলে যাই পণ্ডিতদের কাছে জানার জন্য। পণ্ডিত মশাইরা কি আমাদের সঠিক সিদ্ধান্ত দিচ্ছে কি দিচ্ছে না, এটি কিন্তু আমাদের জানতে হবে। তখন কিন্তু যে এই দুইজনেরই সেই বিবাহের লগ্ন পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু ওই যেমন বারবেলা নুরোধে কালবেলা নুরোধে ওই যে অনুরোধের টাইমটুকু ওটিকে কিন্তু বের করতে হবে। তো আমরা যেমন বারবেলা বের করব, মানে ওই পূর্বাহ্ন যেমন বের করব, তেমনি রাত্রিকালীন কিন্তু শুভ সময় আমরা যেহেতু বিবাহ হিন্দু সংস্কৃতিতে সন্ধ্যার পর থেকেই কিন্তু বিবাহ হবে, আর সূর্য উদয়ের 45 মিনিট আগ পর্যন্ত বিবাহ হবে। অনেক সময় সূর্যোদয় পর্যন্ত, সূর্যোদয়ের কাছাকাছি পর্যন্ত সময়েও বিবাহ হওয়া চলে, যদি লগ্ন সাপেক্ষে সুতু হিবুক যোগ পড়ে তবেই। তো আমরা সেই সময়টিকে তখন কোথায় বেছে নেব? তো দুজনের কারো মিলছে না, তখন কিন্তু আমাদের ওই সেই বিশেষ অনুরোধ, অর্থাৎ আমাদের সেই সময়টি শুভ সময়টিকে বের করতে হবে, ওই লগ্নের ভিতর দিয়ে শুভ সময় বের করতে হবে, করার পরে সেই সময়টুকুতে কার্য শুরু করা হোক, তারপরে শেষ যখন হয় হলো, এভাবে বের করতে হবে। তো যেমনটি আমাদের প্রথম প্রশ্ন ছিল বাবু নীরজকান্তি রয়ের, যে সন্তান, আমাদের সন্তান ভাব আমরা কিভাবে বিচার করব। তো সন্তান ভাবটি, সন্তান যখন আসবে, তো সন্তানটি যে আসবে সে কিন্তু তারই ভাগ্য নিয়ে আসবে, ভাগ্য নিয়ন্তা কিন্তু সেই তার। স্যার এর আগে প্রশ্ন স্যার, যে সন্তান আসবে কি আসবে না, হ্যাঁ, তারপরে আসলে পরে এরপরে বিচার স্যার। তাহলে সেক্ষেত্রে আমরা আসবো যে একটি জাতক বা জাতিকা সে সন্তান পাবে কি পাবে না, এটা তাহলে আমরা কোথা থেকে বিচার করব? এটা তো আমরা জানি যে আমরা পঞ্চম ভাব থেকে সন্তান বিচার করা হয় বা পুত্র বিচার করা হয়, এইবার চতুর্থ ভাব থেকে কন্যা বিচার করা হবে। তাহলে তার সন্তান হবে কি হবে না, পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, এমনকি তার টুইন বেবি হবে কিনা, একসঙ্গে মানে 3টি বেবি হবে কিনা, বা একের অধিক বেবি একসঙ্গে হবে কিনা, বা মোটেও হবে না এমন কোনো যোগ আছে কিনা, এটি কিন্তু সেই
পাত্রের বা পাত্রীর প্ল্যানেট দেখে তবেই না বের করতে হবে। যেমন আমরা জোটক বিচার কেন করব? জোটক বিচার করার সময় আপনারা যখন অষ্টকূট বিচার করছেন, অষ্টকূট বিচার আপনারা করেছেন না? এর ভিতর ক্লাস হয়েছে না? বিবাহ ভাব নিয়ে যখন অষ্টকূট বিচার হয়নি স্যার, হয়নি, জোটক বিচারটা হয়নি। জোটক বিচারটি হয়নি। তার আগে আপনারা জোটক বিচার যেহেতু হয়নি, তো আমাদের জোটক বিচারের একটি আলোচনা কিন্তু একটি ক্লাসে প্রয়োজন। তো আপনারা দেখবেন যে আপনারা যারা পঞ্জিকা পেয়েছেন, আমার পঞ্জিকা, ওখানে যখন মাস মানে দিনপঞ্জি যখন শুরু হয়েছে তার আগে দেখবেন 5 প্রকারের জোটক বিচার পদ্ধতি দেওয়া আছে। 5 প্রকার। তো 5 প্রকারের জোটক বিচার পদ্ধতিটি আপনারা একটু দেখবেন। যেমন দেওয়া আছে যে পাত্রের রাশি আর পাত্রীর রাশি এক হলে এটির শুভযোগ। তো খালি রাশি হলে শুভযোগ, আবার পাত্রের যে রাশি তার সপ্তম রাশি থাকলে শুভযোগ, আবার অমুক রাশির সাথে থাকলে অমুক রাশির যোগ, এইরকম করে 5টি পদ্ধতি ওখানে কিন্তু দেওয়া আছে। তো এই যে দেওয়া আছে এটির বাইরেও কিন্তু আমাদের অষ্টকূট বিচারের একটি পদ্ধতি আছে, যে পাত্রের রাশি, রাশিকূট, বর্ণকূট, বৈশ্যকূট, তারাকূট, জনিকূট, এই যে 8টা কূট, 8টা কূটের মার্ক আছে। এই মার্কসটির মধ্যে সে কত পেল, কত পার্সেন্ট পেল। তারপরে পাত্র পাত্রীর জন্মকালীন প্ল্যানেটে বৃহস্পতি, শুক্র এবং মঙ্গলের অবস্থান সাপেক্ষে আমাদের দেখতে হবে যে তাদের বিবাহে কতটা সুখ শান্তি সমৃদ্ধি আসবে। যখন সুখ শান্তি সমৃদ্ধি আসবে ওখান থেকেই কিন্তু বের করে নিতে হবে, ওই জোটক বিচারের মধ্য দিয়েই কিন্তু বের করতে হবে সে সন্তান পাবে কি পাবে না। মানে বিবাহিত জীবন কেমন হবে তার মধ্যেই তো সন্তান ভাগ্য থাকবে। যখন আপনারা জোটক বিচার করাতে কেউ আসবে আপনাদের কাছে, তখন কিন্তু আপনাদের লিখে দিতে হবে যে পাত্র এবং পাত্রীর জন্ম, আগে নাম লিখলেন, নাম লিখে তার জন্ম তারিখ সময়টি লিখলেন। কেন লিখবেন? জন্ম তারিখ সময় না লিখলে অন্য পণ্ডিত যে বলল, আরেকজন বিচার করে বলল যে, বা আরেকজনের কাছে আপনার জোটক বিচারটি নিয়ে গেল, সে বলে দিল ইনি কি বিচার করেছে, আর এই বিচারের কোনো মূল্যই নেই, এটা ভুয়া বিচার করেছে। তো আপনাদের যাতে উত্তর থাকে তার জন্য আগে নামটি লিখলেন, পাত্রের নাম হয়তো জয়ন্ত কুমার দেব, তার জন্ম তারিখ কত, হয়তো 12ই অক্টোবর 1990 লিখলেন। এইবার পাত্রীকে, পাত্রী দেখা গেল হয়তো সুপ্রিয়া বড়ুয়া বা সুপ্রিয়া রায় বা সুপ্রিয়া শিকদার, এরকম যেই থাকুক তার নামটি লিখলেন। তার নাম লিখে তার নিচে তার জন্ম তারিখ এবং সময়টি লিখলেন। এটি লেখা মানে প্রুফ রাখা, আপনার কাছে প্রুফটা থাকলো। এইবার লেখার পরে আপনি লিখলেন যে অষ্টকূট বিচারে সে এত পয়েন্ট পেল, তাহলে পার্সেন্টেজ করলেন, পার্সেন্টেজে এত পেল। অষ্টকূট অনুযায়ী যখন ক্লাস হবে তখন কিন্তু এই অষ্টকূটের আপনারা ওই 5টি জোটক বিচার একটু দেখে নিন, তারপরে আমি বুঝিয়ে দেব। তো যখন আমরা এই অষ্টকূটটা বিচার করে ফেলবো, করার পরে আমরা কিন্তু একটি পয়েন্ট পাবো। ওই পয়েন্টের থেকে পাত্র পাত্রী উভয়ের জন্মকালীন বৃহস্পতি, শুক্র আর মঙ্গল, এই 3টি গ্রহের অবস্থান এবং বলাবল কিন্তু বিচার করতে হবে। এই 3টি গ্রহ দুজনের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে কিনা, না মিত্র হচ্ছে। যদি সাংঘর্ষিক হয় কত পার্সেন্ট সাংঘর্ষিক হচ্ছে, আর যদি মিত্র হয় কত পার্সেন্ট মিত্র হচ্ছে। এর জন্য কিন্তু আপনারা ওই যে প্রেক্ষা বিচার করেছিলেন, মনে আছে? আমরা যে 6টি প্রেক্ষা বিচার করেছিলাম, বিচার করা শিখেছিলাম। হ্যাঁ স্যার, মনে আছে। তো সেই প্রেক্ষা অনুযায়ী দুজনের, পাত্র পাত্রী দুজনের আমরা জন্মকালীন বৃহস্পতি, শুক্র এবং মঙ্গলের অবস্থান দেখব। তো দেখার পরে সেখান থেকে আমরা কত পার্সেন্ট মিল পাবো আর কত পার্সেন্ট অমিল পাবো। যদি অমিল পাই তাহলে কত অংশ কমে যাচ্ছে ওখান থেকে। এই 3টি গ্রহের অবস্থান অনুযায়ী একটি মার্ক কিন্তু ওখানে চলে আসবে, শতাংশ, একটি শতাংশ কিন্তু চলে আসবে। আর অষ্টকূটের একটি শতাংশ আমরা পেলাম। তাহলে অষ্টকূটের শতাংশ যখন আমরা যদি 50% পাই, তাহলে 50% পেলাম। তো 50% পাইছি। এবার যদি 3টি গ্রহ থেকে যদি আর 5 বা 10% আমরা পাই, তাহলে 50 যোগ 10
সমান 60%। আর যদি ওই 3টি গ্রহের দুজনের অবস্থান দেখে 10 মাইনাস পাই, তাহলে কি হবে? তাহলে তো 50 থেকে 10 কমে গেল, 40 হলো। এবার আপনাদের সিদ্ধান্ত দিতে হবে তারা বিবাহ করবে কি করবে না। তো আমরা সাধারণত কোনো ক্রমেই কিন্তু 50%-এর নিচেই গেলে বিবাহ করার কথা আমাদের স্বীকৃত প্যাডে লিখবো না। আমরা জ্যোতিষ আমরা এটা লিখবো না, কারণ ওটা নিয়ে তর্ক বিতর্ক হবে। তখন কিন্তু আমরা বলেই দিব যে আমরা বিচারে ভালো পাইনি, ভাগ্য আপনার হাতে, পরমপিতা ঈশ্বর আছেন, জগদীশ্বর আছেন বা মহান রাব্বুল আলামিন আছেন, তানাদের কৃপা থাকলে অনেকেই তো জোটক বিচার ছাড়াও বিবাহ করেন। তো তানাদের কৃপা ছাড়া দুনিয়ায় আর কি বা হতে পারে। তো আপনারা সেই পরম পিতার উপর আস্থা রেখে আপনারা বিবাহ করলে করতে পারেন, কিন্তু আমি জ্যোতিষ হিসাবে আমি আপনাদের কোনো মতামত দিতে পারলাম না। এটি আপনারা লিখিতভাবে লিখে দিবেন। তাতে কি হবে দেখুন, আপনি কিন্তু অদূর ভবিষ্যতে তাদের দাম্পত্য জীবনে যখন অশান্তি হলো বা দাম্পত্য জীবন নিয়ে বহু রকম সংঘাত হলো, তাদের সন্তান সন্ততি হলো না, তখন কিন্তু আপনি ওই ডকুমেন্টসটাই কিন্তু কাজে দেবে যে হ্যাঁ, উনি তো বলে দিয়েছিলেন যে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এখানে আমি কিন্তু পরামর্শ দিতে পারলাম না। তখন উনি কিন্তু ওই সৃষ্টিকর্তার প্রতি উনার আরো ভক্তি শ্রদ্ধা জাগ্রত হবে। উনি সাধন ভজনের দিকে যাবেন বা হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের পাপ কাটানোর জন্য হয়তো নফল নামাজ আদায় করবেন। তারপরে যারা যার যার ধর্ম অনুযায়ী সেই ধর্মের পথে ধাবিত হবেন। এটিও কিন্তু আপনাদের জন্য একটি পুণ্য কাজ বা আমাদের জন্য পুণ্য কাজ। আর যখন আমরা 60%-এর মতো পেয়ে গেলাম, তখনও আমরা লেখার ক্ষেত্রে কিন্তু লিখব যে পাত্র অমুক আর পাত্রী অমুক, এই দুজনের জন্ম তারিখ এবং জন্ম সময় এত, বিচার বিশ্লেষণ করে অষ্টকূটের মাধ্যমে পেলাম হয়তো 50% বা 52%, এবং জন্মকালীন উভয়ের, পাত্র পাত্রী উভয়ের জন্মকালীন ছকের বৃহস্পতি, শুক্র এবং মঙ্গলের অবস্থান বিচারে ওই 50 প্লাস এত বা ওই 50 মাইনাস এত % শুভ ফল পাওয়া গেল। যদি প্লাস হয় তাহলে আমরা 60% শুভ পেলাম। তাহলে ওই বিবাহে তখন লিখতে পারি আমরা যে এই পাত্র পাত্রীর বিবাহে জগদীশ্বরের বা প্রজাপতি ঋষির কৃপায়, জগদীশ্বর বলতে যে জগদীশ্বর যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা জগদীশ্বর বলতে পারেন বা ঈশ্বর বলতে পারেন, যারা ইসলাম ধর্মাবলম্বী আছেন তারা মহান রাব্বুল আলামিনের কৃপা বলতে পারেন। একটা কিছু আপনারা ওখানে কিন্তু যুক্ত করলেন যে তানার হুকুম ছাড়া যেহেতু একটি গাছের পাতাও নড়ে না, এবং মহান রাব্বুল আলামিন তো বলেছেন আমি আমাদের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, মানে আমি এমন কিছু দুনিয়ায় সৃষ্টি করিনি যার কোনো মূল্য নেই, সবই মূল্যবান। তো সবই যদি মূল্যবান হয়, তো কোনো নিয়ামতকে যদি অস্বীকার না করা যায়, তো এমন হাদিস যদি উনি সৃষ্টি করেন সেই পরম মানে মহান রাব্বুল আলামিন, তো সকল ধর্মের গোড়ার কথাই কিন্তু তাই, সৃষ্টিকর্তাই মহান, স্রষ্টাই মহান। তো স্রষ্টাই যদি মহান হয় তো স্রষ্টার কৃপা, এবং আমরা হয়তো ওখানে আমরা বিবাহের ক্ষেত্রে প্রজাপতি ঋষি অর্থাৎ দেবতা, প্রজাপতির নির্বন্ধন ছাড়া বিবাহ বন্ধন হবে না। তো দুজনের কৃপায় আপনাদের বিবাহে এত শতাংশ শুভ করা হবে, এ কথাটিকে আপনারা উল্লেখ করে দিলেন। তাতে কি হলো, ওই লোকটি যখন জোটকটি দেখলো তখন কিন্তু দেখলো যে হ্যাঁ, আমার 60% আমি শুভ পেয়েছি। পণ্ডিতজি বলে দিয়েছেন যে 60% শুভ হবে, 40% অশুভ রয়েছে। তো এক্ষেত্রে বিবাহ করতে গেলে বা করব আমরা, সেক্ষেত্রে আমাদের সেই পরম পিতাকে স্মরণ রাখতে হবে। জীবনে আমাদের 40% যেহেতু অশুভ আছে, এই অশুভত্ব কাটানোর জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে। স্বামী স্ত্রী দুজনকে একটু মানিয়ে নিতে হবে, দুজনের ভিতর দ্বন্দ্ব কলহ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, দুজনের মধ্যে বিচ্ছেদ মারামারি কাটাকাটি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। অর্থাৎ তারা কিন্তু একটু সতর্ক হবে। আর সতর্ক হলেও কিন্তু ধরেন অনেকাংশে বিপদ আপদ থেকে পরিত্রাণ পাওয়া যায়। যদিও আপনারা এখানে পাল্টা প্রশ্ন করবেন যে সতর্ক থেকে যদি বিপদ আপদ থেকে পরিত্রাণ পাওয়া যেত, তাহলে লক্ষিন্দার লোহার বাসর ঘরে থেকেও অনন্ত নাগ কেন ওখানে গিয়ে তাকে দংশন করতে পারলেন? এটা স্রষ্টার লিখন, না যাবে খণ্ড। তাছাড়া রাবণ যিনি অমরত্ব লাভ করলেন,
তিনি মৃত্যুবাণকে পর্যন্ত তার স্ফটিক স্তম্ভের মধ্যে রেখে দিলেন। তাহলে কিন্তু লেখা থাকলো যে নরবানরের হাতে তোমার মৃত্যু হবে, তোমাকে অমরত্ব দিলাম, কিন্তু তোমার মৃত্যুটি লিখলাম, মৃত্যু তো লিখতে হবে, এটি নরবানরের হাতে হবে। রাবণ বললেন, ধুর, নর মানে মানুষ, আর বানর কি, তো নরবানরের হাতে মৃত্যু হবে, এটা রাবণের মতো লোকের এটা তো প্রশ্নই আসে না। তো উনি ওইটি ভ্রুক্ষেপও করলেন না। অবশেষে কিন্তু রামায়ণে দেখা গেল সেই নরবানরের হাতেই কিন্তু ওনার মৃত্যুটি হলো। তো এই যে মৃত্যু যার হবে তার তো হয়েই যাবে, এটা ঠেকানোর কোনো উপায় কিন্তু আমাদের নেই। কিন্তু তানাদের ওই তখন বলা থাকবে, মানে ওই আপনার লেখাটি কিন্তু কার্যকর হবে যে আপনারা জগদীশ্বরের কৃপায় বা মহান প্রজাপতি ঋষির কৃপায় আপনাদের এত% বিবাহে শুভ ফল দিতে পারে। তো আপনাদের হয়তো স্রষ্টা আপনাদের মঙ্গল করুন বা মঙ্গল করবেন, নিশ্চয়ই মঙ্গল করবেন আপনারা ভালো কর্ম করলে। এই যে বিচারের মাধ্যমে তখন আমাদের বের করতে হবে কিন্তু যে ইনাদের সন্তান হবে কি হবে না। তো ওই পাত্র পাত্রীর উভয়ের পঞ্চম ভাব, চতুর্থ ভাব, এই দুটি ভাবকে কিন্তু আমরা বিশেষ নজর দিব। এবং পঞ্চমের পঞ্চম মানে আবার সেই দশম ঘরকেও কিন্তু আমরা একটু বিচার দিব, যে বিদ্যা আর কর্ম যেমন, সন্তান কিন্তু ঠিক তদনুরূপ আমরা বিচার করব ওখান থেকে। কারণ হচ্ছে তার উনার পূর্বপুরুষ কিন্তু বিচার করতে হবে, অর্থাৎ উনার পিতার থেকে উনি আসছেন আর উনার সন্তান পরবর্তীতে আসবে, অর্থাৎ তার দশম ঘর কিন্তু দেখতে হবে। দেখে তবেই না আসতে হবে তার সুসন্তান আসবে না কুসন্তান আসবে, কেমন সন্তান আসবে, সন্তান হবে কি হবে না, এখান থেকে কিন্তু বিচার করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমাদের ওই সেই প্রেক্ষা কিন্তু যেতে হবে যে শুধু পঞ্চমপতি পঞ্চম ঘরে থাকলো বলবান হয়ে বসে আছে, কর্কট লগ্ন পঞ্চমপতি মঙ্গল পঞ্চম ভাবে বসে আছে, কিন্তু দেখা গেল সে জায়গায় বৃষ রাশিতে রাহু থেকে সে তার সপ্তম দৃষ্টি ফেলেছে বৃশ্চিক রাশিতে অবস্থিত মঙ্গলের উপর। আবার দেখা যাচ্ছে ওই গৃহে বুধ আর শুক্র একসঙ্গে যুক্ত হয়ে বসে আছে পঞ্চম ভাবে। তো লগ্নটি কিন্তু কর্কট, কর্কট লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র মঙ্গল বৃশ্চিকে বসা, ত্রিগ্রহ যোগ, তো তার উপরে রাহুর দৃষ্টি। তো এইবার বলুন যে আমরা পঞ্চম ভাবে পঞ্চমপতি বসে আছে, রাহু দৃষ্ট হয়েছে, আবার বুধ শুক্র দুটি কিন্তু মানে ধরুন বুধ সেই বুদ্ধির দেবতা বা বিশেষ করে শান্ত, যে কাউকে কোনো শত্রু মনে করে না বা নিরীহ গ্রহ, সেখানে শুক্র আবার শান্তির দেবতা, তাহলে সন্তান জন্মের পরে নিশ্চয়ই শান্তি হবে, ওই সন্তান নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে, বা ওই সন্তান নিশ্চয়ই মানে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ লাইফ লিড করবে। এবার ভেবে দেখেন তো যে কর্কট লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি পঞ্চমে বসে আছে, তার সঙ্গে বুধ শুক্র যুক্ত এবং রাহু দৃষ্ট, বলেন তো ফলাদেশটা কি হতে পারে বলেন? সূত্র মোতাবেক তো স্যার ওই পঞ্চমপতি পঞ্চম বসত একটা সাথে যে দুটি গ্রহ আছে সেটা তাৎক্ষণিক শত্রু হয়ে যায় স্যার। কেন কর্কট লগ্নটি বললাম? কারণ এখানে আমি কর্কট লগ্নটি কেন বললাম, একটু সাউন্ড মিউট করুন, সাউন্ড আসছে। তো আমি কেন কর্কট লগ্নটির ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল রাজ্য সে পঞ্চমে কিনা বসে আছে, তো আমি কেন কর্কট লগ্নের কথা বললাম এত লগ্ন বাদ দিয়ে? কারণ কর্কট লগ্নে আবার সেই পঞ্চম ভাবে বুধ শুক্রের কথা কেন বললাম? কারণ কর্কট লগ্নে বুধ শুক্র দুটি গ্রহই কিন্তু পাপ, সে কিন্তু পঞ্চম ভাবে রাজ্যকারক গ্রহ মঙ্গলকে সঙ্গে নিয়ে বসে আছে, আর মঙ্গলের উপর রাহুর দৃষ্টি পড়ার কারণে রাহু মানে ওই মঙ্গলটিও কিন্তু পাপস্থ হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনারা সন্তানের ক্ষেত্রে কি দেবেন, কি ফলাদেশ দেবেন? তো এখানে সন্তান, তার কি সন্তান হবে না? দেখা গেল সন্তান হবে, সন্তান হওয়ার পরে সন্তানটি কেমন হবে, এক্ষেত্রে কিন্তু আমাদের ওই সেই প্রেক্ষায় যেতে হবে। শুধু ঘর দেখলে তো সন্তান নেই, বা সন্তান হয়তো হয়ে আপনারা প্রেডিকশন করে দিলেন যে সন্তান হলো হয়ে মারা যাবে, বা সন্তান হয়ে সে নুলো হবে, কানা হবে, খুঁড়া হবে, বা ধরেন আপনার হয়তো অটিজম হবে, কোনো একটা কিছু হয়তো হয়ে গেল, এরকম কিছু প্রেডিকশন করে বসলে। তো এটি করার আগে কিন্তু ওই প্রেক্ষাগুলোকে দেখে আসতে হবে যে এর মধ্যে কোনো শুভ প্রেক্ষা আছে কিনা। হতে পারে
পঞ্চম ভাবে মঙ্গল অবস্থান করছে, সেখানে কর্কট লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র দুটি গ্রহ পাপ, সেই দুটি গ্রহ সেখানে যুক্ত আছে। রাহু তার সপ্তমে থেকে তির্যক দৃষ্টি দিচ্ছে, তুঙ্গস্থ রাহুর দৃষ্টি। বুধ শুক্র এবং মঙ্গল। তাহলে যেহেতু লগ্নের রাজ্যকারক গ্রহ সে পঞ্চম ভাবেই বসে আছে, থাকলো না পঞ্চম ভাবে, ঘুরে ফিরে অনেক কিছুই ঘটতে পারে। মঙ্গলটি ধরুন মেষে বসে আছে, মঙ্গল আবার ঘুরাই দিলাম আরেকটি, মঙ্গলটি মেষে বসা, মেষে বসে থাকলে তার অষ্টম দৃষ্টি কিন্তু সেই কর্কট লগ্নের ক্ষেত্রে যে পাপ গ্রহ বুধ শুক্র পঞ্চম ভাবে বসে আছে, সেখানে কিন্তু মঙ্গলের রাজ্যকারক মঙ্গলের দৃষ্টিও পড়েছে সেখানে। তাহলে কি হলো, পঞ্চম ভাবকে কিন্তু সে দুর্বল করলো না, কারণ কর্কট লগ্নের রাজ্যকারক গ্রহ মঙ্গল সে নিজ গৃহে বসে থেকে তার নিজ গৃহে দৃষ্টি দিয়েছে, এটা সে অশুভ করেনি। কিন্তু বুধ শুক্রকে কি অশুভ করেনি? বুধ শুক্রকে কি জাগ্রত করেছে? তার ভাবটাকে জাগ্রত করেছে, নাকি নীরজকান্তি রয়? হ্যাঁ স্যার। মঙ্গল যদি মেশে থাকে তার ভাবটাকে জাগ্রত করেছে, তো বুধ শুক্রকে তো মুক্ত করেনি উনি, করার ক্ষমতা আছে মঙ্গলের? না স্যার। নেই। তাহলে যদি না থাকে কেন নেই? কারণ বুধ শুক্র কর্কট লগ্নে অশুভ গ্রহ, সে পঞ্চম ভাবে বসে আছে, তার উপর রাহুর দৃষ্টি নিয়ে। মঙ্গলের দৃষ্টিটি শুধু ঘরটাকে পরিষ্কার করেছে, হয়তো ঘরে আবর্জনা আছে তাকে সরিয়ে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, কিন্তু ঘরের দোষটিকে কিন্তু দূর করতে পারেনি। কিন্তু তিনটা পাপ যুক্ত হয়ে গেছে স্যার। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার ঘরে দুটি গ্রহ বসে আছে, দুটি গ্রহই পাপ গ্রহ, কিন্তু দুটি গ্রহ এখানে কেতু আছে। হ্যাঁ, কেতু তো থাকবেই, কেতু তো থাকবেই, যেহেতু রাহু দৃষ্টি আছে মানে কেতু থাকবেই, এটা তো গোচরে এখনো আছে, এটা তো থাকবেই। তো আমরা এই কেতু শুক্র বুধের মধ্যে কোনো শুভ প্রেক্ষা পাবো কি পাবো না? একটি মাত্র শুভ প্রেক্ষাও যদি আমরা পাই, যেমন দেখুন আমরা যে ক্লাসটি নিয়ে কর্ম এবং শিক্ষা বিচার করেছিলাম, সেই মেয়েটির কোনো কর্ম হওয়ারই কথা নয়। ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজাররা বলেই দিয়েছেন যে ইনার বিদ্যাও হবে না, শিক্ষাও হবে না, কর্মও হবে না। কিন্তু আমরা আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার ও ছিলেন, আমিও ছিলাম, কিন্তু আমরা একটি মাত্র গ্রহ শুভ, সেখানে শুক্র ছিল, আর কোনো গ্রহই শুভ নেই। যেমন আপনারা আমার প্ল্যানেটেও দেখেছেন, আমার প্ল্যানেটে কোনো গ্রহই শুভ নেই। তাহলে কি হবে? লোকটি কি বাঁচবে না? লোকটি কি কিছু করবে না? কিন্তু যখন আমরা ভিতরে গিয়ে আরো নিগুড় ভাবে বিচার করছি, যে যদি কেসিপাল যদি তার প্ল্যানেটে একটি গ্রহও শুভ না থাকা সত্ত্বে সে যদি বেঁচে থাকতে পারে, তাহলে এই লগ্নের কর্কট লগ্নের পঞ্চমে মঙ্গল কেতু শুক্র বুধ থাকা সত্ত্বেও কিন্তু তার সন্তান হতে পারে, যদি তার প্রেক্ষাগত ভাবে একটু শুভ যোগ থাকে, একটু এক বিন্দু মানে 1% যদি শুভ যোগ থাকে, হতে পারে, হতে পারে না? সন্তান হবে না কোন যোগে? সেই যোগটি কোথায়? নিঃসন্তান যোগটি কোথায়? সেই নিঃসন্তান যোগ কি এখানে তৈরি করতে পারবে কি পারবে না? এখানে তো কেতু তুঙ্গস্থ আছে, মঙ্গল তার নিজ গৃহে আছে, অথবা মঙ্গল তার নিজ গৃহটাকে দৃষ্টি দিয়ে গৃহটাকে কিন্তু শুভ করেছে। তো মাঝখানে দুটি গ্রহ এসে বসে অশুভ করেছে। তো এই দুটি গ্রহের অশুভত্ব কাটানোর মতো আর কোনো গ্রহ কি কোথাও নেই? এইবার পঞ্চম চলে যাব, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, তখন তার ভাগ্যস্থানকে আমরা দেখব যে তার ভাগ্যে কি আছে। ভাগ্যস্থান ভাগ্যাধিপতি গ্রহ কোথায় আছে, আর ভাগ্য স্থানে কোনো গ্রহ আছে কিনা তাকে আমরা একটু দেখে আসবো। যখন দেখে আসবো কর্মভাব কর্মপতি তো দেখলামই আমরা, তো কর্কট লগ্নের ক্ষেত্রে দেখলাম, তাহলে ভাগ্যে তার কি আছে? ভাগ্যে তো টোটালটা লেখা থাকবে, লেখা থাকবে না? তার শরীর স্বাস্থ্য, তার দেহ মন, তার পিতা মাতা, তার সন্তান সন্ততি, তার ভাই বোন, তার স্ত্রী পুত্র বা পরিবার পরিজন, শত্রু মিত্র, সবই তো তার ভাগ্যভাবে লেখা থাকবে।
তাহলে পঞ্চমের পঞ্চম ভাব আমরা যখন দেখব তখন কিন্তু আমরা সেই তার ললাটে সন্তান লেখা আছে কিনা এটাও কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে পঞ্চমের পঞ্চম ভাবপতি গ্রহ কোথায় আছে আর পঞ্চম ভাবে কোন গ্রহ অবস্থান করেছে, ধরলাম কেউই করে নাই, পঞ্চম ভাবে কোনো গ্রহ অবস্থান করে নাই, কিন্তু পঞ্চম ভাবপতি তো আর উড়ে যায়নি, সে তো থাকবে, থাকবে না, সে তো কোনো না কোনো ঘরে থাকবে। ধরে নিলাম এই যে নবম মানে ভাগ্যপতি ধরে নিলাম যে সে লগ্নের দ্বাদশে অবস্থান করেছে। আমরা এখানে ধরে নিলাম যে বৃহস্পতিকে দ্বাদশে ব্যয়ের ঘরে বসালাম, অথবা বৃহস্পতিকে অষ্টম ঘরে বসালাম, অথবা বৃহস্পতিকে ষষ্ঠ ঘরে বসালাম। এটা কিন্তু বোঝার জন্য এই অথবা অথবা বসানো হচ্ছে। ধরুন 3টি খারাপ ঘরে বসালাম, খারাপ ঘরে বসালে কি হলো, তাহলে আর তার সন্তান হওয়ার সুযোগ নেই, যেহেতু পঞ্চমের পঞ্চম ভাবও সেই ভাগ্য ভাবও খারাপ, মানে ভাগ্যাধিপতি খারাপ, আর ভাগ্য ভাবে কোনো গ্রহ নেই। তাহলে এই ভাগ্যাধিপতি যে গ্রহটি ষষ্ঠে থাকলো, অষ্টমে থাকলো বা দ্বাদশে থাকলো, এ কিন্তু একটি দৃষ্টিও দিচ্ছে, এও কিন্তু ডিগ্রিগত কারণে কারো না কারোর সঙ্গে প্রেক্ষা তৈরি করতেও পারে, যেহেতু আমরা 6টি প্রেক্ষা বিচার করেছি না, করতে পারে না, তার মধ্যে কি একটি শুভ প্রেক্ষা আসতে পারে না, পারে? কি বলেন সুবল বাবু? হ্যাঁ স্যার, পারে। পারে না, ঘটতে পারে না। যদিও কর্কট লগ্নের ক্ষেত্রে বলা হয়েছে যে বৃহস্পতি শুভকারক গ্রহ নয়, তাই তো নাকি? তবে বৃহস্পতি যদি মিনে অবস্থান করে একমাত্র তবেই না শুভ ফল দেবে, অন্য কোথাও থাকলে শুভ ফল দেবে না। তাহলে অন্য ঘরেই তো আমরা দিলাম, আমরা দ্বাদশে দিলাম, অষ্টমে দিলাম, ষষ্ঠে দিলাম। এইবার ষষ্ঠে যদি বৃহস্পতি থাকে তাহলে তার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, আর কর্মপতি কিনা কর্মভাবে, বিদ্যাপতি কিনা বিদ্যা ভাবে। তাহলে এর যে অশুভ দৃষ্টি, যে রূঢ় দৃষ্টি বা যে খারাপ দৃষ্টিটা, সেইটার পরিমাণ অনেকাংশে কমিয়ে দেবে না? আবার এই বৃহস্পতি দেখুন দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, ব্যয়ের ঘরে। তাহলে নিজ গৃহে অবস্থানরত পাপ বৃহস্পতি, সে কিন্তু নিজ গৃহে অবস্থান করেছে, হতে পারে এই লগ্নের ক্ষেত্রে পাপ বা খারাপ অশুভ, কিন্তু নিজ গৃহে ষষ্ঠ ভাবে বসে আছে, সে দেবতাদের গুরু বৃহস্পতি, সে তার ব্যয়ের ঘরে দৃষ্টি দিয়েছে। তাহলে ব্যয়ের মাত্রা একটু হলেও কি কমাবে না? তার যে নবম দৃষ্টিটি ধনভাবে পড়লো, ধনভাবকে কি নিঃস্ব করে দেবে? সে তো নৈসর্গিক শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ না? হ্যাঁ স্যার। তাহলে নৈসর্গিক শুভ গ্রহ, সে হতে পারে সে ষষ্ঠে ব্যাধি ঘরে বসে আছে, তার ব্যাধি পীড়াটা হয়তো সেই বৃহস্পতির ব্যাধি পীড়াগুলো হতে পারে, কিন্তু তাই বলে যে ষষ্ঠে বৃহস্পতি বসে আছে, তার দৃষ্টিটি নৈসর্গিক শুভ গ্রহ, দেবতাদের গুরু, তার ধনভাবে দৃষ্টি, এটি কি শুভকর হবে না? দশম ভাবে দৃষ্টি আর দৃষ্টি শুভ হবে না? স্যার কর্কট লগ্নে বৃহস্পতিকে শুভ বলা হয়েছে স্যার। হ্যাঁ, কর্কট লগ্নে মঙ্গল বৃহস্পতিকে শুভ বলা হয়েছে স্যার। আর বুধ শুক্র সন্ধি কিছু বলা হয়নি স্যার। কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিকে শুভ বলা হয়েছে যদি একমাত্র মীন রাশিতে অবস্থান করে, তবে তো মহর্ষি পরাশর যে কথাটি বলেছেন, বা যে কর্কট লগ্নের ক্ষেত্রে আমরা বৃহস্পতি মঙ্গলকে শুভকারক গ্রহ বলেছি, কিন্তু পরাশর বলেছেন যে বৃহস্পতি একমাত্র মিনে অবস্থান করলে তবেই না শুভ ফল দেবে, অন্য কোথাও থাকলে শুভ ফল দেবে না। আমরা কিন্তু সেটির আলোচনায় যাচ্ছিলাম। তো যে যদি বৃহস্পতিকে সেই অশুভও ধরে নিই, আমরা ধরে নিলাম যে মিনে নেই বা অশুভ ঘরে আছে, কিন্তু তার সে নৈসর্গিক শুভ গ্রহ, তার দৃষ্টিতে শুভ হতে পারে। এইবার কর্কট লগ্নের ক্ষেত্রে শনি সপ্তম অষ্টম পতি পাপ, তাই তো? শনি নিঃসন্দেহে পাপ গ্রহ,
সপ্তম অষ্টম প্রতি মুখ্য মারক গ্রহ, শনি মুখ্য মারক স্যার। মুখ্য মারক গ্রহ। এই মারক গ্রহ যদি তার সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তার সপ্তম পতি, মানে তার জীবন সঙ্গীর সহযোগিতার সন্তান প্রাপ্তির ক্ষেত্রে জীবন সঙ্গীকে দরকার, দুজনেরই জীবন সঙ্গীকে দরকার, স্বামীরও যেমন তার জীবন সঙ্গীকে দরকার, স্ত্রীরও তার জীবন সঙ্গীকে দরকার সন্তান পেতে গেলে। তাহলে যখন দরকার, তো কর্কট লগ্নের ক্ষেত্রে সপ্তম অষ্টম পতি তো শনি, তাহলে এই শনি মুখ্য মারক গ্রহ। তো মারক গ্রহ সেও কি কোনো কায়দায়, কোনো ভাবে, কোনো জায়গার থেকে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল দিতে পারে না? আর যদি না দেবে, তাহলে কর্কট লগ্নের যত মানুষ এই শনির যখন সপ্তমে আর অষ্টমে অবস্থান করাকালীন সময়ে জন্মগ্রহণ করবে, অর্থাৎ 5 বছর, 5 বছরের মধ্যে প্রতিদিন কর্কট লগ্ন 2 ঘন্টা করে পড়বে। হিসাব করে দেখুন কত ঘন্টা, 5 বছরে 2 ঘন্টা করে, তাহলে কত ঘন্টা হচ্ছে? সেই ঘন্টার মধ্যে যত জাতক দুনিয়ায় জন্মগ্রহণ করছে তারা কি নিঃসন্তান হয়ে যাবে? তাদের কি সন্তান থাকবে না? বলেন। থাকবে, থাকবে স্যার, অবশ্যই থাকবে। তাহলে ওই শনিটি কোথায় অবস্থান করছে? সপ্তম পতি, মানে সপ্তম এবং অষ্টম পতি শনি পাপ। এইবার সপ্তম ভাবে কোন গ্রহ আছে, যদি কোনো গ্রহ থাকে, বা কোনো গ্রহ নেই, হয় আছে অথবা নেই। এইবার সপ্তম পতি মারক গ্রহ, তো সেই মারক গ্রহটি যদি গিয়ে নিচস্থ হয়, মেষে যদি অবস্থান করে, আর মেষে তো মঙ্গল বসেই আছে, তাহলে সে তার অশুভত্বের পরিমাণ নিচস্থের কারণে কমবে না? কমবে? কমবে স্যার, এবার কমবে যদি স্যার। ওই শনি তুঙ্গস্থও হয়, যদি সে মুখ্য মারক গ্রহ তুঙ্গস্থ হলো চতুর্থে, সেখানেও মঙ্গল দৃষ্টি দিল, তাহলে মঙ্গলের শুভ দৃষ্টিতে শনির তেজ অশুভত্ব কমবে না? এবার অশুভ গ্রহের প্রেক্ষা, আমরা যখন প্রেক্ষা তৈরি করব, প্রেক্ষা বিচার করে আসব, তখন কি তার কোনো শুভ প্রেক্ষা বিচারের সময় আমরা কি বলেছি যে পাপ গ্রহের প্রেক্ষায় আপনার একেবারে মানে প্রেক্ষা তৈরি করেছে কিন্তু নিধনযোগ্য ঘটিয়ে দেবে, জীবনে একেবারে চিরস্থায়ী রূপে তার সন্তান হবে না, যেহেতু সন্তান নিয়ে আলোচনা হচ্ছে, সন্তান হবে না এমন কোন প্রেক্ষার ফলাদেশ কি আমরা দিয়েছি কখনো? হ্যাঁ, না স্যার। বা তার বিবাহ হবে না, হ্যাঁ, শত্রু প্রেক্ষায় সর্বাবস্থায় জাতক অশুভ ফল পাবে। বুঝলাম। শত্রু প্রেক্ষায় স্যার, শত্রু প্রেক্ষায় হ্যাঁ। সর্বাবস্থায় জাতক শত্রু প্রেক্ষায় জাতক সর্বাবস্থায় অশুভ ফল পাবে, অশুভ ফল পাবে। তো কোন কোন দিকে অশুভ ফল পাবে সেটার একটা বিষয় সে পর্যন্ত আমরা এখনো জানি না, সে পর্যন্ত আমরা এখনো জানি না কোন কোন দিকে অশুভ ফল দেবে, সেই পর্যন্ত কিন্তু আমরা যেতে পারি। একটু মিউট করুন, মিউট। জয়ন্ত বাবুর ওখানে মনে হয় মূলত ডিস্টার্ব আজকে মনে হয় লাইনে। ব্লুটুথটা খুললে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা সেই জায়গাটিতে কিন্তু যাইনি যে কোন প্রেক্ষাটি শুভ বা কোন প্রেক্ষাটি অশুভ ফল দেবে। আমরা শুধু শুভ জায়গায় কিন্তু গেছি, অশুভ জায়গায় আমরা এখনো যাইনি যে কোন প্রেক্ষাটি কোন দিকে অশুভ দিতে পারে আর কোন দিকে শুভ দিতে পারে, এটা কিন্তু আমরা যাইনি। আমরা প্রেক্ষা নির্ণয় করা শিখেছি, কিন্তু প্রেক্ষাটি শুভ অশুভ কিন্তু আমরা এখনো শিখিনি। এটা কিন্তু আমাদের শিখতে হবে। শিখে তবেই না বুঝতে হবে যে সেই জাতক বা জাতিকা সন্তান পাবে কি পাবে না। যদি সন্তান পায়, না পাওয়ার কোনো কারণ কিন্তু নেই। যে না পাওয়ার কারণ যদি থাকে তাহলে তো ওই বললাম 5 বছর ধরেই কয় কর্কট লগ্নের কেউই সন্তান পাবে না, এমনটি কিন্তু ঘটতে পারে না। এমন কিন্তু এত নিঃসন্তান দম্পতি কিন্তু দুনিয়ার বুকে নেই, আছে নাকি নীরজ বাবু? স্যার, কর্কট লগ্নে এর একজনকে দেখেছি, মানে পঞ্চমে হলো নিচস্থ চন্দ্র আর অষ্টমে হলো মঙ্গল। তার প্রথম সন্তানটা মানে মিসক্যারেজ, আর শেষে 2টো সন্তান হয়েছে, ছেলে সন্তান, এবং তারা সুস্থই আছে। অবশ্যই তাই হবে, হবে।
কর্কট লগ্নের লগ্নপতি পঞ্চমে বসে আছে, তো নিচস্থ হয়ে, তো লগ্নপতি নিচস্থ হয়েছে, ওইখানে যদি বোঝা যেত যে সাধারণ দৃষ্টিতে যে চন্দ্র রাহু যুক্ত হয়েছে, সেখানে রবিও যুক্ত আছে, সেদিন সূর্যগ্রহণ হয়েছে, অর্থাৎ মানে একেবারে গোলাবাটা করে ফেলেছে, মানে এরকম যোগ নেই, তো ওটি তো পাওয়া যাবে হাজারে একটি, 6 নয় হাজারে একটি, বা দেখা যাচ্ছে লাখে একটি। সেই রকম যোগ খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন। তো হঠাৎ করে বলেই দেওয়া যাবে না যে হ্যাঁ ইনার কিন্তু সন্তান হবে না, এমন কথা বলা কিন্তু খুব কঠিন। তখন আমাদের এতগুলো দিক কিন্তু নজরদারি করতে করতে তবেই আসতে হবে। আবার যদি বৃহস্পতি অষ্টমেও থাকে, সে অরিগৃহে, শত্রু গৃহে, তো শত্রু গৃহে যখন বৃহস্পতি আছে, তখন সে লগ্নের উপর দৃষ্টি দিয়েছে না, পঞ্চম দৃষ্টি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ, দ্বাদশে দৃষ্টি দিয়েছে, পঞ্চম দৃষ্টি তার দ্বাদশে অষ্টমে থেকে। এইবার ধনভাবে তার, তাহলে প্রথম দৃষ্টি কি করলাম, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, ষষ্ঠ সপ্তম, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, হ্যাঁ হ্যাঁ সপ্তম, ধনভাবে, অষ্টমে থেকে ধনভাবে এবং চতুর্থ ভাবে তার নবম দৃষ্টি দিয়েছে। তাহলে এই যে নবম দৃষ্টি দিল, আর ষষ্ঠ ভাবে থেকে উনি পঞ্চম দৃষ্টি দিলেন, সপ্তম দৃষ্টি দিলেন, আর ধনভাবে তার নবম দৃষ্টি দিলেন। তাহলে এই যে দৃষ্টিজনিত কারণে সে যে শুভ ফল দেবে, বা দ্বাদশে অবস্থান করে তার দৃষ্টি পঞ্চম দৃষ্টি চতুর্থে ফেলছে, ষষ্ঠ ভাবে তার সপ্তম দৃষ্টি ফেলছে, অষ্টম ভাবে তার নবম দৃষ্টি ফেলছে, এই দৃষ্টির মধ্য দিয়েও কোথাও থেকে আমরা কিন্তু শুভ ফল পাবো, কিন্তু সেটি আমাদের সেই নজরটা সেই রকম ভাবে যেতে হবে, তবেই না কিন্তু আমরা প্রকৃত জ্যোতিষ হব বা প্রকৃত বিচার বিশ্লেষণ তখনই কিন্তু আমরা করতে পারবো, এর আগ পর্যন্ত কিন্তু পারবো না। তাহলে এবার বলুন, আমরা যে বলেছি যে জ্যোতিষের ছক বিচার করতে গেলে কিন্তু মাছির মতো মানে মাথার চতুর্পাশে চোখ থাকতে হবে। তো সেই চোখ হয় অন্তর্চক্ষু অথবা আপনার জ্ঞান চক্ষু, দুটির একটি হতে হবে। দেখুন, অনেকে কিন্তু বলেই ফেলেন, অনেক সাধু সন্ন্যাস মুনি ঋষিরা বলে ফেলেন যে তোমার এটি হবে, আর তোমার দেখো তোমার এটি হবে, এটা কিন্তু ঘটে যাচ্ছে। অর্থাৎ তোমরা কিন্তু দৈব বলে বলছো, তো আমরা দৈব বল কয়জনে পাবো তার কিন্তু ইয়ত্তা নেই, আসলে পাবো কি পাবো না, দৈব আমাদের সহযোগিতা করবে কি করবে না, সেটি হচ্ছে যার যার প্ল্যানেট বিচার করে দেখতে হবে যে আমি জ্যোতিষ হওয়ার পরে দৈব আমাকে সহযোগিতা করবে কি করবে না, এটা কিন্তু বিচার করে দেখতে হবে। তো আমরা দেখলাম যে হ্যাঁ আমাদের দৈব সহযোগিতা করছে কি করে নাই, বা আমরা বারবার কয়েকটি কথা বলে মিলিয়ে দেখলাম যে এটি জীবনের সঙ্গে মেলে কিনা তা। কিন্তু আমরা দৈব নয়, আমরা তো শিক্ষা নিচ্ছি, এটা একাডেমিক শিক্ষা, জ্যোতিষ একটি শাস্ত্র, তো আমরা শিক্ষার মাধ্যমে বলার চেষ্টা করব। আর দৈব যদি যেটুক দেয় সেটুকু আমার প্লাস হবে ওর সঙ্গে, ওই জটক বিচারের প্লাস মতো বৃহস্পতি শুক্র মঙ্গলের অবস্থান সাপেক্ষে হয় প্লাস হবে না মাইনাস হবে। তো দৈব যদি দেয় সহযোগিতা সেটুক প্লাস হবে, আর যদি না দেয় সেটুক মাইনাস হবে, এই তো, এর বেশি তো নয়। তাহলে আমরা একটু সফলতা পাবো যদি দৈব কৃপা পাই, আর না হলে যে আমরা জ্যোতিষ করতে পারবো না তা কিন্তু নয়, কারণ আমরা এটা যদি শাস্ত্র হয় আর আমরা যদি শিক্ষা নেই তাহলে আমরা নিশ্চয়ই জ্যোতিষ করতে পারবো। তাহলে প্রশ্ন হচ্ছে সন্তান হবে, এইবার সন্তান যদি হয় তাহলে সন্তানটি কেমন হবে, সন্তানটি কবে হলে ভালো হবে, কোন লগ্নে হলে ভালো হবে, এটি বের করতে হবে। তাহলে তার পঞ্চম ভাব এত অশুভ থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে সে সন্তান সম্ভবা নারী, সে কবে তার সন্তানটি ভূমিষ্ঠ হলে ভালো হয়, বলছে যে আজকের দিনে ছাড়া আর সুযোগ নেই, মানে আজকেই সিজার করতে হবে, আজকেই লাস্ট ডে। তো আজকের দিনের একটি শুভ লগ্ন সে জানতে চাইল, তো জানতে চাইলে আপনি শুভ লগ্নের গোচর প্ল্যানেট তো আজকে বসাচ্ছেনই, বা গোচর প্ল্যানেটটি আমরা একটু বসায়ও দিতে পারি প্রয়োজনে, আমরা একটু বোঝার জন্য। ধরেন চন্দ্র মনে হয় সম্ভবত এখানে আছে, এখানে কেতু, আর হচ্ছে এখানে তো শনি, এখানে বৃহস্পতি, এই রাহু, আর হচ্ছে মঙ্গল শুক্র শনি স্যার শুক্র মকরে।
শুক্র মঙ্গল সম্ভবত না? শুক্র মঙ্গল শনি মকরে, হ্যাঁ মকরে। আর বুধ বৃহস্পতি কুম্ভে, বুধ আর বৃহস্পতি আর রবি সম্ভবত মিনে না? রবি মিনে। হ্যাঁ, এই হচ্ছে তার প্ল্যানেটটি। তো এখন এই প্ল্যানেটটি গোচর, এখানে আমরা তার যে সন্তানটি আসবে তাকে আমরা কোন টাইমটি দিব সিজার করার জন্য। স্যার রবি আর মঙ্গল আছে স্যার, রবি আর মঙ্গল এক জায়গায় স্যার। কোথায় আজকে কেন রবি মঙ্গল একসঙ্গে থাকবে? মঙ্গল মকরে আর রবি কোথায়? আচ্ছা আচ্ছা, মিনে। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ, রবি মঙ্গল আজকে তো থাকতেই পারে না, কারণ চৈত্র মাস পড়ে গেছে না। আর মঙ্গলটি তো মকরে আছেই, আমরা জানি তুঙ্গস্থ হয়ে আছে। তো এবার এই 12টি লগ্নের মধ্যে কোন লগ্নটি তার সন্তানের জন্য শুভ হবে, এই ধরে নিলাম অন্যান্য গ্রহ যেখানে যা ছিল ছিল, আমরা সেটি বিচার করে দেখছি সন্তান হবে এবং সন্তান টিকে থাকবে, সন্তান বেঁচে থাকবে, সন্তান প্রতিষ্ঠিত হবে, সেটা সেই সন্তানের ভাগ্যের উপর নির্ভর করবে, বা তার ভাগ্যেও কিন্তু বলা যাবে যে সন্তান তার কতটা ভালো হবে। যেহেতু এখানে পাপ গ্রহের দৃষ্টি পড়েছে আর সেখানে দুটি পাপ গ্রহ অবস্থান করছে, তাহলে সন্তান তার পেতে কষ্ট হবে, পেলেও কষ্ট হবে। তো পেতে কষ্ট হবে, পেলেও কষ্ট হবে, পেলে কোন কোন দিকে কষ্ট হবে? সন্তান অসুস্থ থাকবে তাই কষ্ট হবে, না সন্তান মান মর্যাদা নষ্ট করবে সেই কষ্ট হবে, না সন্তান দেখা অবাধ্য হবে, সন্তান ধর্মান্তরিত হবে সেই কষ্ট হবে, বা সন্তান নেশাখোর হবে, জুয়াখোর হবে সেই কষ্ট হবে। এটা বের করতে হবে না, খালি সন্তান ভাগ অশুভ বলে দিলে তো আর হবে না। সন্তান কি হবে সেটা তো বলতে হবে আমাদের। এই যে হোলি দোল শুরু হয়ে গেছে, ডেনিশা অসংখ্য ধন্যবাদ। ডেনিশা কিন্তু দেখেন দোলের শুভেচ্ছা কিন্তু পেয়ে গেছে, আমরা কিন্তু দোলের শুভেচ্ছা পাইনি। তো যাই হোক, সবাইকে কিন্তু আমাদের এই আজকের হোলি উৎসবের শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। হোলির আনন্দে সকলের জীবন মেতে উঠুক এবং পুনরায় হোলি উৎসব আসা পর্যন্ত আপনারা আনন্দ উল্লাসে হোলির আনন্দে, মানে সেই রং খেলার আনন্দে রঙের মতো রঙিন হয়ে উঠুক আপনাদের জীবন, এই প্রত্যাশা কিন্তু রইল। স্যার আপনাকেও দোলের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আমি একটু বলতে চাই স্যার, হ্যাঁ বলেন। আমাদের তো স্যার আমাদের গুরুর চরণে সরাসরি আবির দেওয়ার সুযোগ নেই, আমরা ভার্চুয়ালি আপনার চরণে স্যার আবির দিলাম স্যার, আশীর্বাদ চাই। অবশ্যই পরমপিতা জগদীশ্বর আপনাদের মঙ্গল করবেন এবং আনন্দে কাটবে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন এবং নিশ্চয়ই একদিন আপনারা আপনারাও এরকম মানুষের কল্যাণ করবেন, মানুষের উপকার করবেন এবং মস্ত বড় জ্যোতিষ হয়ে জগৎখ্যাত হবেন, স্বনামধন্য হবেন, এই প্রত্যাশা আমার তরফ থেকে থাকবে। আমি সবসময়ের জন্য চাই যে আমাদের এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে যে সকল শিক্ষার্থীরা জ্যোতিষ শিখছেন, আমাদের স্যারদের থেকে আপনাদেরকে উপরে যেতে হবে। এটি কিন্তু আমি পূর্বেও বলেছি, যে একটি উদাহরণ দিয়ে বলেছিলাম যে এপিজে আবুল কালাম যখন প্রথম রাষ্ট্রপতি হয়ে যখন সেই সাউথ ইন্ডিয়া মানে তামিলনাড়ুতে যখন আসেন, একেবারে প্রথম রাষ্ট্রপতির আসনে বসেই উনি উনার এলাকায় আসছেন, তখন উনার প্রাইমারি স্কুলের এক টিচার কিন্তু পাগলের মতো জড়িয়ে ধরেছে, আমার কালাম আজকে রাষ্ট্রপতি হয়েছে। তো সাধারণত রাষ্ট্রপতিকে জড়িয়ে ধরার অপরাধে কিন্তু তার গানম্যানরা জায়গায় শুট করে দেওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্রপতি সেখানে বরং টেনে উঠায় বললেন কি, উনি পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, এই তোমরা সরো সরো সরো, গার্ডরা যে ধরলে উনি আমার স্যার। তো প্রাইমারি স্যার দেখুন, অনেক প্রাইমারিতে যারা বর্তমান সময় রিটায়ারমেন্টে যাবেন, প্রাইমারি টিচাররা এসএসসি পাশে প্রাইমারি টিচার নিয়োগ হতো, তো তারা এসএসসি পাস আছেন। আপনারা কি সেখান থেকে প্রাইমারিতে পড়ে আসছেন, আপনারা তাদের থেকে বেশি শিক্ষিত হয়েছেন না? তো এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি স্যাররা যারা আছেন, যতটুকু জানেন তাদের থেকে আপনারা কিন্তু বেশি জানবেন, বেশি শিখবেন, এটাই কিন্তু আমাদের প্রত্যাশা। এবং এই হোলির আনন্দের মতো, মানে রং ছড়ানোর মতো আপনাদের লাইফটা এইরকম বিশ্বব্যাপী ছড়ায় পড়ুক, এই প্রত্যাশা কিন্তু আমাদের থাকবে, যে এই প্রতিষ্ঠানের থেকে আপনারা শিক্ষা নিয়ে আপনারা বিশ্বব্যাপী নন্দিত মানুষ হবেন, নন্দিত জ্যোতিষ হবেন। তো ঠিক তদনুরূপ আমাদের
এবার মূল আলোচনায় চলে আসি। তো গোচর প্ল্যানেটে আমি একটু নিয়ে পরিষ্কার থাকি স্যার। কন্যা লগ্নে গেছি স্যার, পঞ্চম প্রতি শনি দ্বাদশে স্যার রাহুর সঙ্গে ব্যস্ত হয়েছে স্যার। আর পঞ্চমে কোনো খারাপ গ্রহ নাই, খারাপ শুধুমাত্র তুঙ্গস্থ বৃহস্পতি দৃষ্টি আছে। সেক্ষেত্রে সন্তানের স্যার একটু মাথায় চুল নাই, ভ্রু নাই, এরকম সমস্যা দেখা যাচ্ছে। সেটা কি স্যার রাহুর কারণে স্যার, নাকি বৃহস্পতি দৃষ্টির কারণে স্যার? কোনো প্রেক্ষা খারাপ নাই স্যার, সমপ্রেক্ষা ছিল স্যার। বুঝতে পারেননি আরেকবার? কন্যা লগ্নে গেছি স্যার, পঞ্চম প্রতি শনি রাহুর সঙ্গে স্যার দ্বাদশে ব্যস্ত হয়েছে। হুম আর পঞ্চম ভাবে বৃহস্পতির কর্কটে থেকে দৃষ্টি দিচ্ছে। হুম ওই লোকের সন্তানের স্যার মাথার চুল নাই, হুম মানে একটা মেয়ে সন্তান, তার চুল নাই, ভ্রু নাই স্যার। হুম হুম হুম। এই যে স্যার মানে মানে সমস্যাটা, একে এটা কি স্যার একে আমাদের এলাকার ভাষায় বলে মাকুন্দ চোপা। খনা কিন্তু খনা একটি ভাষা প্রয়োগ করেছেন যে মাকুন্দ চোপা। মাকুন্দ চোপা কাকে বলে? মানে যাদের চুল দাড়ি মোচ এগুলো কোনো কিছু ওঠে না, গায়ে কোনো পশম থাকে না, তাদের বলে মাকুন্দ। তো এই যে মাকুন্দ চোপা, এটা কিন্তু এলাকার ভাষা নয়, এটা বিশ্ববিখ্যাত সেই জ্যোতিষ খনার কথা, মানে বাকসিদ্ধ জ্যোতিষ খনার কথা। খনা বলেছেন যে যাত্রাকালীন শুভ লক্ষণের শুভাশুভ লক্ষণের মধ্যে বলেছেন যে যদি দেখো মাকুন্দ চোপা এক পা না নাড়িও বাপা, খনা বলে এরেও ঠেলি যদি সামনে না দেখো তেলি। মানে মাকুন্দ চোপা দেখে যাত্রা করলে যাত্রা করো না, মানে এক পাও তুমি বাড়িও না, এক পা বাড়াইছো কি তোমার বিপদ। আবার খনা পরবর্তীতে বলছে একেও ঠেলে যাত্রা করা যাবে, মানে মাকুন্দ চোপা সামনে বাঁধলেও যাত্রা করা যাবে, যদি তেলি দেখো তাহলে আর যাত্রা করো না, নির্ঘাত সেই যাত্রায় বিপদ কিছু হবে, এটি কিন্তু বলেছে। তো তেলির বর্ণনা স্যার, হ্যাঁ, তেলির বর্ণনা তেলি বলতে জানরা, মানে যাতে তেল বা তেল ভাঙ্গান, ওই যে ঘান গাছে যারা তেল ভাঙ্গান, এইগুলো ইনরা হচ্ছে তেলি। কুলু কুলু কুলু, কুলু কুলু, হ্যাঁ, কুলু বা তেলি। আচ্ছা, যাই হোক, তো এই যে জাতিগত তেলি দেখেও যে যাত্রা করা যাবে না, আমরা কিন্তু এই জগতে আর নেই। খনা ছিলেন বাকসিদ্ধ জ্যোতিষ, আমি কিন্তু বলে গেছি যে খনা বাকসিদ্ধ জ্যোতিষ, ওই আধ্যাত্মিক শক্তি সম্পন্ন জ্যোতিষ বা স্পিরিচুয়াল শক্তি সম্পন্ন জ্যোতিষ। ওটা যদি আমরা কারো ভিতর থাকে, যদি পাই, সেটা পেলাম, ওটা এক্সট্রা। কিন্তু শাস্ত্রগতভাবে যে মাকুন্দ চোপা দেখে যাত্রা করা যাবে না, তাহলে আমরা মাঝপথে যদি মাকুন্দ চোপা বেঁধে যায়, ধরুন আমি আমেরিকায় যাব, আমেরিকার ফ্লাইট হচ্ছে 2 মিনিট পরে, আমার এয়ারপোর্টে যে আমি লাইনে দাঁড়িয়েছি, ওখান থেকেও মাকুন্দ চোপা লাইনে ওই আমেরিকার ফ্লাইটে উঠবে, আপনি কি 1.5 লাখ টাকার টিকিট ক্যান্সেল করে ওই ফ্লাইট পরিবর্তন করে ফেলবেন? না স্যার, এটা কি সম্ভব? এটা সম্ভব? তাহলে সে কি একটি মানুষ না? সে কি একটু মানুষ না? মাকুন্দ চোপা একটি মানুষ না? এইবার যদি তেলি পাওয়া গেল, তাহলে তেলি আপনার লাইনের সামনে বোর্ডিং পাস নিয়ে আছে তেলি, আর আপনি আছেন তারপরে, তাহলে কি আপনি ওখান থেকে ব্যাক করবেন? না স্যার। তাহলে এই যে কামার, কুমার, নমশূদ্র, চাড়াল বা পোদ, মাইলে, মালো, দোফা, আজাম, নিকেরি, কাপালি, কাশারি, বেহারা, বাজনদার, চাটুর্জি, বাটুর্জি, শেখ, সৈয়দ, মঙ্গল, পাঠান, এগুলো আমরা তৈরি করেছি। কিন্তু বুঝলেন, আমরা তৈরি করেছি না যে কর্মকারে কাজ করবে তিনি কামার হবেন, যিনি আমার মতো এই পালের হাড়ি কড়াই তৈরি করবেন ওনারা পাল হবে। তো তারপরে ধরুন যিনি এই নাপিতের কাজ করবেন, এটা নাপিত হবেন। এটা তো মানুষের তৈরি, মনুষ্য সৃষ্টি। মূল তো হচ্ছে আপনি হিন্দুর ঘরে জন্মেছেন, আপনি হিন্দু হয়েছেন, ছোটবেলা থেকে আপনাকে নমস্কার দেওয়া শিখাইছে, নমস্কার দিয়েছেন। যদি আপনি ইসলামের ঘরে জন্মগ্রহণ করতেন, ইসলাম ধর্মের কারো গৃহে, তাহলে ছোটবেলায় সেজদা দেওয়া শেখাতো, আপনি সেজদা দিতেন। খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলে আপনারা সেই যিশুর আরাধনা শিখতেন। আর বুদ্ধিস্টের ঘরে জন্মগ্রহণ করলে আপনারা ওই পাগড়ি মানে পড়া শিখতেন। এটাই তো নিয়ম। এইবার যদি হাসপাতাল থেকে একটি ইসলাম ধর্মাবলম্বীর সন্তান চুরি হয়ে যদি বা বদল করে, যদি বর্তমান নিউজে যেগুলো আমরা দেখি, বদল করে যদি হিন্দুকে আর হিন্দুরটা যদি মুসলিমকে দেওয়া হয়, কি করবেন আপনারা? কি হচ্ছে? সে কি হিন্দু হচ্ছে না? মুসলিমের ছেলে বদল হয়ে গেছে, হাসপাতাল থেকে বদল করে এনেছে। নিউজে দেখা যায় না যে এরকম হয় বা ঘটে যাচ্ছে, বা সন্তান কিনে নিচ্ছে?
আমার একটি আগে 3-4টি মেয়ে সন্তান আছে, একটি পুত্র চাই। হাসপাতালের ওটিতে এত ভাবে ডাক্তারকে ঘুষ টুস দিয়ে কোনোভাবে কনভিন্স করে যে ওটির থেকে একটি সন্তানকে, আমারও আজকে সন্তান হবে বা প্রয়োজনে 2-4 দিন আগে আমার ওয়াইফকে ভর্তি করে দিলাম, এই সিজারের ভিতরে যার ছেলে হবে আমাকে একটু বদল করে দিতে হবে, টাকা দেব 1 কোটি। আছে না এরকম ধনকুবের? তো তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো জাতি বর্ণ কি দেখছে? একটি ছেলে চাই, শুধু তাই দেখছে, জাতি বর্ণ দেখছে না, একটি ছেলে চাই। তো সেই ছেলেটি যার ঘরে আসছে সে তো সেই ধর্ম নিয়েই আসছে। তো মাকুন্দ চোপা দেখে যাত্রা করলে আর তেলই সে পেশায় তেল ভাঙাবে, তেল না ভাঙালে আমরা খাবো কি, আমরা কোথায় যাব? একটি জিনিস লক্ষ্য রাখবেন, রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটা তো স্যার এইটার উপরেই। হ্যাঁ রবীন্দ্রনাথের যে গোড়া ইয়েটা আছে, উপন্যাসটা আছে। হ্যাঁ অবশ্যই সঠিক। তো এই যে দেখুন, জাপান একটি কথা কিন্তু বলেছে, জাপান একটি কথা বলেছে যে জাপানিজরা তাদের দেশের চাউল খায়, কখনো বাইরের চাউলটা খেতে চায় না। তো কেন খেতে চায় না? জাপানি ধানের যে চাউল, ওই চাউল রান্না করলে ভাতগুলো ফেনা ভাতের মতো আঠা আঠা হয়। তো ওনরা তো লাঠি দিয়ে খায়, তা লাঠি দিয়ে খেতে আঠায় দলা বেঁধে ওঠে, এই জন্য সুবিধা। আমাদের মতো বাঙালিরা মনে করে যে ওই শালার ওই খাওয়ার জন্য সুবিধা বিদায় ওরা এই চাল খায়। ওরা ভালো মিনিকেট বা ভালো ধরেন আপনার এই যে কি বলি আমরা বিরিয়ানির যে চাউলগুলো, ওগুলোরে কি বলি, আরে যন্ত্রণা রে, বাসমতি, বাসমতি বা সবচেয়ে দামি চাল পাকিস্তানের বাসমতি, সব থেকে বিশ্বের ভিতর দামি চাউল, এগুলো আমদানি করে খায় না। খান না কেন? তো জাপান তখন বলছে, উত্তর দিচ্ছে যে ধরুন আমরা আমাদের দেশের চাউল বা আমাদের দেশের খাদ্যদ্রব্য আমরা কেন খাই, যে যদি বিশ্বে কখনো খাদ্যাভাব দেখা দেয়, বিশ্বে কখনো বিশ্বযুদ্ধ দেখা দেয়, কোনো দেশ থেকে খাদ্য আমদানি করা যাচ্ছে না, আমার দেশের লোক কি না খেয়ে মরবে? বরং আমার দেশে যা উৎপন্ন হচ্ছে আমার দেশের লোক তাই খাবে। যখন আমার দেশের লোক, এমনকি সরকার জাপানি চালকে আরো বেশি মূল্য বাড়িয়ে দিয়ে, মানে আরো 200 টাকা কিলোতে বাড়িয়ে দিচ্ছে, দিয়ে তারপরে এটি সংগ্রহ করে এটি রেশন আকারে দিচ্ছে। কেন? যে কৃষকদের বাঁচিয়ে রাখার জন্য, উৎপাদন বাড়ানোর জন্য, যাতে আমার দেশ স্বাবলম্বী হয়। তো এই যে সন্তানও আমরা ঠিক তদনুরূপ, যে সন্তান আমাদের স্বাবলম্বী হবে কিনা, আমরা সন্তানকে স্বাবলম্বী করতে পারলে আমরাও স্বাবলম্বী হব। তাহলে সন্তানটি কোন যোগে আসলে সে স্বাবলম্বী হবে, কোন যোগে আসলে ভালো হবে, তার সন্তান ভাগ্য আমরা সন্তান দেখলাম। এইবার আমরা এখান থেকে একটি যোগ 12টি লগ্নের মধ্যে একটি লগ্নকে আমরা বেছে নেব। বেছে নেওয়ার ক্ষেত্রে কিন্তু গোচরে তার জন্ম রাশি, ধরুন তার কর্কট লগ্ন আছে, নিশ্চয়ই তার একটি রাশি আছে, বা রাশিটি বাদ দিলাম, লগ্ন থেকে পঞ্চম ভাব আমরা বিচার করেছি, রাশি দিয়েও তার জন্ম প্ল্যানেট বিচার করেছি, কিন্তু সন্তানটি আসবে এখন দশাটি কি চলছে নজর রাখবেন, দশাপতি আর অন্তর্দশাপতির উপর, প্রত্যন্ত দশাপতির উপর। তাহলে দশাপতি শুভ, অন্তর্দশাপতি শুভ, প্রত্যন্ত দশাপতিও যদি শুভ হয় তাহলে সন্তান ভাগ্য শুভ হবে। এইখানে এত অশুভ থাকা সত্ত্বেও কিন্তু শুভ হবে, মানে ওই সময় যত যা কিছু হবে শুভ হবে। আর যদি দশাপতি, অন্তর্দশাপতি, প্রত্যন্ত দশাপতি অশুভ থাকে তাহলে এই সময় সন্তান লাভ মানে অশুভ হবে। এটাও একটা সূত্র রয়ে গেছে। এবার গোচরে আমরা যখন আসছি, চন্দ্রের পঞ্চম থেকে সন্তান বিচার করব, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। পঞ্চমে আছে শনি, শুক্র, মঙ্গল বসে আজকের দিনে সিজার হবে, ধরুন এখন থেকে রাত 8টার মধ্যে বা 10টার মধ্যে, 11টার মধ্যে, 12টা পর্যন্ত ডাক্তাররা যা উপার্জন করে তাতে 12টা পর্যন্ত বড় ডাক্তাররা অপেক্ষা করবে না, সর্বোচ্চ 11টা বা 10টা। এর মধ্যে একটি লগ্ন কিন্তু আমাদের নিতে হবে। তো এর মধ্যে আমরা তখন, এখন লগ্ন কোথা থেকে শুরু হয়েছে? এখন সম্ভবত কন্যা লগ্ন চলে নাকি সিংহ লগ্ন? না স্যার, এখন বৃষ লগ্ন স্যার। আচ্ছা, বৃষ লগ্ন 9:21 বৃষ লগ্ন। আচ্ছা, তাহলে বৃষ লগ্ন যদি হয় তাহলে বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক পর্যন্ত আমরা পাবো। এর ভিতর থেকে একটি লগ্নকে আমরা বেছে নেব যে লগ্নে তার পঞ্চম ভাবটা পাপযুক্ত, পাপদিষ্ট না থাকে। তাহলে কোন ঘরটা পাপযুক্ত, পাপদিষ্ট নেই? কোন লগ্ন দিলে পঞ্চম ভাবটা পাপযুক্ত, পাপদিষ্ট নেই? প্রথম বৃষ দিয়ে একটু দেখে নি। বৃষর পঞ্চম মানে রাহুর নবম দৃষ্টি, তাই তো?
বলেন না কেন? হ্যাঁ স্যার। মেষর পঞ্চম মানে রাহুর নবম দৃষ্টি। এইবার মিথুনের পঞ্চম মানে শনির দশম দৃষ্টি, বৃহস্পতির দশম দৃষ্টি, তাই তো? শনির দশম দৃষ্টি, বৃহস্পতির নবম দৃষ্টি, মিথুনের পঞ্চম। এবার কর্কট আসি, কর্কটের পঞ্চমে কেতু মানে রাহু দৃষ্টি। সিংহ লগ্ন যদি আমরা আসি তাহলে তার পঞ্চম ভাবে দেখুন পঞ্চম ভাবপতি আছে কিনা তার সপ্তমে, আর পঞ্চম সেখানে বসে আছে ধনপতি এবং আয়পতি বুধ। সিংহ লগ্নের ক্ষেত্রে বলুন, সিংহ লগ্নে কে পাপ? বুধ পাপ গ্রহ, তাই তো? সিংহ লগ্নে কি বুধ শুক্র পাপ গ্রহ না? শুক্র পাপ গ্রহ স্যার। বৃহস্পতি শুভ গ্রহ। হ্যাঁ স্যার, মঙ্গল বৃহস্পতি শুভ গ্রহ স্যার। মঙ্গল বৃহস্পতি শুভ গ্রহ। তাহলে দেখুন সিংহ লগ্নের সময়টি যদি তাকে দেই তাহলে কি হচ্ছে? মিউট করেন। সিংহ লগ্ন যদি তাকে দেই, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, দেখুন পঞ্চম পতি কিনা সপ্তমে বসে আছে, খেয়াল করুন। সিংহ লগ্ন যদি দিই, পঞ্চম পতি বৃহস্পতি শুভকারক গ্রহ সপ্তমে বসে আছে, মানে সন্তান তার জীবন সঙ্গীরও তো অবদান আছে এখানে, সন্তানের বাবা মা দুজনেরই সমান অবদান না সন্তানের। তাহলে সপ্তম ভাবের কানেকশন কিন্তু পেয়ে যাচ্ছি, সপ্তমে বসে আছে। হতে পারে সেখানে পাপ বুধ যে যুক্ত হয়েছে, কিন্তু এর উপর কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই। তো পাপ বুধ গেল, বুধ একটি নিরীহ গ্রহ, সে বৃহস্পতি শুভ বৃহস্পতির সাথে গিয়ে পাপ ফল অপেক্ষাকৃত কম ঘটাবে। সে তো বৃহস্পতির পরাশ্রয়ী ফলদাতা, যেহেতু স্যার বৃহস্পতির শুভ গ্রহটাই দিবে, হ্যাঁ, শুভটাই দিবে। এত পাপ করবে না। পাপ করবে না। তাহলে সে কিন্তু সিংহ লগ্নটা কিন্তু আমরা এখানে দিতে পারি না? ধরে নিলাম আমরা একটি লগ্ন সিংহ আমরা বের করে দিলাম তার বেবি নেওয়ার জন্য। এবার আমরা কন্যা আসবো। কন্যা আসলে কিন্তু তখন পঞ্চমে কিন্তু শনি শুক্র এবং মঙ্গল বসে আছে। তো কন্যা লগ্নের ক্ষেত্রে পঞ্চমে শনি শুক্র মঙ্গল, বলেন কন্যা লগ্নের ক্ষেত্রে কি হবে? মঙ্গল বৃহস্পতি দুটিই পাপ গ্রহ। শনি কি? চন্দ্র মঙ্গল বৃহস্পতি পাপ গ্রহ, আর বুধ শনি শুভ গ্রহ স্যার। বুধ শনি শুভ গ্রহ। তাহলে বুধ শনি শুভ গ্রহ হলে শনি তো চতুর্থ ভাবে বসে আছে কন্যা লগ্নের, পঞ্চম ভাবে বসে আছে। তাহলে বুধ আর শনি দুটো শুভ গ্রহ, কিন্তু বুধ ষষ্ঠে, শনি কিন্তু কিনা পঞ্চমে বসে আছে। আমরা কন্যা লগ্নের টাইমটি কি দিতে পারি কিনা বলেন তো একটু বলেন। এখানে কিন্তু শনি পঞ্চমপতি শুভ গ্রহ, সেখানে মঙ্গল শুক্র যুক্ত হয়ে গেছে। কে বলছে? জয়ন্ত বাবুর কথাটা টোটালাই শোনা যাচ্ছে না আজকে। আচ্ছা, অন্য কেউ একটু ব্যাখ্যা দিন যে এখানে কি হতে পারে। সুনন্দা ম্যাডাম আপনি ব্যাখ্যা দিন। নীরজ কান্তি রয়, আপনারা দুইজনে একটু বলুন তো যে যদি আমরা এই কন্যা লগ্ন দিই তাহলে তার সন্তান ভাগ্য কেমন হবে, মানে এই সন্তানকে তার সন্তান লাভের জন্য কন্যা লগ্ন দিতে পারবো কি পারবো না? রাহুর পঞ্চম দৃষ্টি আছে স্যার, পঞ্চম ভাবে। তো শনি মঙ্গল একসাথে থাকাটা তো শুভ। শনি মঙ্গল শুক্র একসাথে, আবার রাহুর পঞ্চম দৃষ্টি আছে তার পঞ্চমে, পঞ্চম ভাবে। এটা তো শুভ হবে না স্যার, এখানে মঙ্গল শুক্র এবার রাহু শনি সবকিছু মিলে একটা বিশৃঙ্খল পরিবেশ। আমার দৃষ্টিতে স্যার শুভ হবে স্যার, কারণ পঞ্চমপতি পঞ্চমে, এখানে আবার শুক্র আছে, বুধ আছে, বুধ শুক্রের যুগ স্যার এই লগ্নে কিন্তু রাজযোগ স্যার। আর রাহু বক্রী অবস্থায় পঞ্চমী দৃষ্টি দিবে, শনি নিজ দিয়ে মকরে বসেছে স্যার, অতি শক্তিশালী শনি, সেখানে রাহুর বক্র দৃষ্টি খুব বিশেষ একটা ক্ষতি করবে বলে আমার মনে হয়। কথা হচ্ছে যে শুক্রের কথা যে বললেন, কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র যেমন শুভ তেমনি শুক্র কন্যা লগ্নের ক্ষেত্রে কি মারক। শুক্র যেমন শুক্র কন্যা লগ্নের ক্ষেত্রে, বিশেষ করে শুক্র একমাত্র শুক্রই শুভ গ্রহ। তো কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র শুভ গ্রহ তুঙ্গস্থ মঙ্গল শনির সাথে যুক্ত হয়ে বসে আছে, তার উপর রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে। স্যার এই সন্তানটা, এই যে সন্তান হবে স্যার, এই সন্তানটা স্যার গৃহে শান্তি পাবে না।
গৃহে শান্তি, সন্তানটি তাকে সন্তান মানে সন্তানটি যে হবে সে তো এই লগ্নেই হচ্ছে, তাহলে এই লগ্নে হচ্ছে তার সন্তান পাবে না স্যার। বাবা মা সন্তান পেয়ে কতটা খুশি থাকবে, যে মা গর্ভধারিণী জানাকে সিজার করা হচ্ছে তিনি কেমন থাকবেন, উপরন্তু হচ্ছে সেই সন্তানটি কেমন থাকবে, এই তিনটে দিক তো দেখতেই হবে। স্যার এখানে ভাগ্যপতির পঞ্চমপতির যোগ হচ্ছে স্যার, হ্যাঁ, ভাগ্যপতি শুক্র আর পঞ্চমপতির যোগ হচ্ছে স্যার, পঞ্চমপতি শনি, ভাগ্যপতি এবং পঞ্চমপতি নবমপতির যুক্ত স্যার এমনিতেই স্যার রাজযোগ। এই রাজযোগের মধ্যে স্যার ওই মঙ্গলের অবস্থান আর এই রাহুর দৃষ্টি কি স্যার খুব বেশি ক্ষতি করতে পারবে স্যার? না খুব বেশি ক্ষতি করতে পারবে না, কারণ সক্ষেত্রগত শনির উপরে রাহুর দৃষ্টি, আর সেখানে শুভকারক গ্রহ শুক্র শনির সাথে যুক্ত হয়েছে, দৈত্যকুল গুরু মঙ্গল কিনা সেখানে তুঙ্গস্থ হয়েছে, সে তৃতীয় এবং অষ্টমপতি, অষ্টমপতি তো দোষ তার রয়েছে কিন্তু সে তুঙ্গস্থ হয়ে বসে আছে, রাহুর দৃষ্টিতে খুব একটা ক্ষতি সাধন করতে পারবে না। কিন্তু কাটাকাটির মালিক হচ্ছে মঙ্গল, কাটাকাটি বা অস্ত্রোপচার এগুলোর মালিক হচ্ছে মঙ্গল। তো সেই এখানে বলা যেতে পারে কিন্তু যে সিজারের ক্ষেত্রে তার এই মঙ্গল এখানে তুঙ্গস্থ থাকার কারণে, অষ্টমপতিত্ব দোষ থাকার কারণে এই লগ্নটাতে করলে মায়ের কিন্তু ঝুঁকি থাকার সম্ভাবনা থাকতে পারে, বা মা সন্তান উভয়ের কিন্তু ঝুঁকি একটা থাকতে পারেই, কারণ রাহুর দৃষ্টি মঙ্গলের উপরে, তুঙ্গস্থ মঙ্গলের উপরে হতে পারে শুক্র রাজ্যকারক বা শুক্র একাই শুভ কন্যা লগ্নের ক্ষেত্রে, কিন্তু সেখানে তো শুক্রের সঙ্গে মঙ্গল আর শনিকে, সক্ষেত্রগত শনিকে তো অস্বীকার করা যাবে না, তার উপর রাহুর দৃষ্টি মানে মঙ্গলটার উপর না পড়লে, মঙ্গলটি ওখানে না থাকলে মেনে নিতাম যে নিঃসন্দেহে এই টাইমটি দেওয়া যায়, কিন্তু এই টাইমটিতে মা সন্তান দুজনেরই সন্তান জন্মের পর হয়তো চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, মায়ের শরীরটা সাধারণত 3 দিনে সিজারের পরে বাড়ি ফিরে আসার কথা, সেখানে হয়তো আরো 5 দিন হসপিটালাইজড করতে হতে পারে, তার শরীরটা হয়তো ঠিক মতো প্রোগ্রেস নাও করতে পারে, এরকম অনেক অনেক কিছু কিন্তু এই সন্তান জন্মের পরে হয়ে বসতে পারে। আবার যদি তুলায় যায় তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, দেখুন তুলা লগ্নের ক্ষেত্রে পঞ্চমে কিন্তু বুধ আর বৃহস্পতি বসে আছে, দেখুন তুলা লগ্নে যদি যাই রবি মঙ্গল বৃহস্পতি কিন্তু পাপক গ্রহ তুলা লগ্নের ক্ষেত্রে, তো পঞ্চমে পাপক গ্রহ বসে আছে, দেখছেন? বলেন তুলা লগ্ন কি দিতে পারি আমরা? না স্যার, এখানে বৃহস্পতি স্যার স্যার এই লগ্নে ভালো হয় স্যার। তাও বৃহস্পতি আবার তো হচ্ছে মানে দুপাশে স্যার দুটো মানে পাপ গ্রহ রয়েছে, দুটো করে পাপ গ্রহ রয়েছে, পাপ কর্তারি হ্যাঁ, দোষ দুটি পাবে। পাপ গ্রহের কারণে অনেক প্রেক্ষাত তৈরি করেছে, এখানে দুপাশে দুটি পাপ গ্রহ থাকার কারণে অনেকগুলো প্রেক্ষাত তৈরি করেছে, তো সেই প্রেক্ষার মধ্যেও অশুভত্ব থাকতে পারে, এটা কিন্তু আমরা দেওয়ার ক্ষেত্রে অনেক গভীর ভেবে চিনতে তারপরে দিতে হবে, এরপরে গেলে রাত 12টা হয়ে যাচ্ছে আর নেই লগ্ন। ধরলাম আমরা বৃশ্চিক পর্যন্ত গেলাম, তো বৃশ্চিক লগ্নে যদি যাই তো লগ্নে কেতু, লগ্নে রাহুর দৃষ্টি, এইবার পঞ্চম, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, পঞ্চমপতি কিনা চতুর্থে, এইবার বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কি হবে? মঙ্গল বুধ শুক্র এই 3টি গ্রহ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পাপ, তাই তো, আর বৃহস্পতি চন্দ্র বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুভ, তাই তো, তাহলে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমপতি চতুর্থে বসে আছে বুধযুক্ত হয়ে, তাহলে কি হবে? বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে চন্দ্র আবার একাদশে আছে, চন্দ্র কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি আর চন্দ্র দুটি গ্রহ শুভ, তো বৃহস্পতি চতুর্থে থেকে কোনো অশুভ গ্রহের দৃষ্টি সেখানে নেই, সে বুধযুক্ত হয়ে বসে আছে, তো বৃশ্চিক আবার সেই ক্ষেত্রে রবি ও চন্দ্র রাজ্যকারক স্যার, সপ্তম দৃষ্টি পড়েছে একে অন্যের উপরে। রবি অবশ্য রবি ও চন্দ্র রাজ্যকারক গ্রহ, হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে দুজনের উপরে দৃষ্টি দিয়েছে। হ্যাঁ, অর্থাৎ বৃশ্চিক লগ্নটাকে বেছে নিতে পারি, হ্যাঁ তাই তো, এইবার বৃশ্চিক লগ্নটাকে বেছে নিলাম, যে শিশুটি বৃশ্চিক লগ্নে জন্মাচ্ছে তা তো লগ্নে তুঙ্গস্থ কেতু নিয়ে জন্মাচ্ছে, তাহলে কি হবে? ভূমিষ্ঠ হওয়া মাত্র তার রোগ ব্যাধিতে জড়িয়ে ধরবে, তার চর্ম অ্যালার্জির এই ধরনের রোগের প্রাবল্যতা দেখা দেবে, গুপ্ত রোগের প্রাবল্যতা দেখা দেবে,
তার ছোটবেলায় হাত পা ভাঙতে পারে, মচকাতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, এগুলোর থেকে তো আর সে পরিত্রাণ পাবে না। পাবে? লগ্ন ভাবস্থ কেতু যে কোনো ভাবেই হোক, স্যার শুভ ফল দেয় তো স্যার লগ্নভাবস্থ কেতু? কিছুটা তো শুভ ফল দেয়। তুঙ্গস্থ কেতু শুভ ফল, লগ্ন ভাবস্থ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যদি বলেন তাহলে আর কি করে বলবো? দেহগত, দেহ মনে কি যন্ত্রণা দেবে না? সে ভাগ্যের শুভ দেবে। লগ্ন ভাবস্থ কেতু, তুঙ্গস্থ কেতু ভাগ্যের ক্ষেত্রে শুভ দেবে, কিন্তু দেহ মনের শুভ দেবে নাকি এখানে? হ্যাঁ, দেবে? তাহলে এইবার বাল্যে ক্রীড়াপ্রাপ্তি হবে স্যার, বাল্যে হ্যাঁ, বাল্যে ব্যাধি পীড়ার প্রবণতা বাড়াবে, এটা সঠিক। যে বাল্যকালে তার ব্যাধি পীড়ায় প্রচুর ভোগাবে, এটা সঠিক। তাই বলে সে প্রতিষ্ঠা পাবে, তার ভাগ্যবান হবে। তো বাল্যে ব্যাধি পীড়ায় ভোগালেও বলে দেওয়া যেতে পারে যে বাল্যে তোমার বা শিশুকালে ব্যাধি পীড়ায় ভুগবে যদি শিশুকালের সেই দশাপতি এই শিশুর জন্মগ্রহণকালীন সময়ে দশাপতি আর অন্তর্দশাপতি যদি অশুভ থাকে, তাহলে তার ওই দশাকালীন সময় বা ওই অন্তর্দশাকালীন সময় পর্যন্ত সে অনেকটা অসুস্থতায় ভুগতে পারে। তো আমরা এইসব ভেজালে না যেয়ে আমরা তাকে টাইম দিলে একমাত্র সিংহ লগ্নের টাইমটা দ্বিতীয় অপশন হিসাবে রেখে দেবো বৃশ্চিক লগ্ন। সিংহ লগ্নে ডাক্তার আসতে পারলেন না, জামে আটকে গেলেন। স্যার মিথুন লগ্নে দিলে কেমন হয় স্যার? সেটা তো আগেই ব্যাখ্যা করে আসলাম। না স্যার, আমি একটু বলবো স্যার এই ব্যাপারে। হ্যাঁ বলেন। স্যার মিথুন লগ্নে দিলে স্যার আপনি সাইডে যান। স্যার লগ্নপতি থাকছে নবমে, সেক্ষেত্রে সে ধার্মিক হবে এবং দশমপতি নবমপতির সাথে যুক্ত হচ্ছে, বৃহস্পতি লগ্নে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু লগ্নটা অনেক স্ট্রং হচ্ছে। এবং পঞ্চমপতি সে শুক্র অষ্টমে থাকলেও তার এই শনির শুভ পরীক্ষা থাকতে স্যার, সেক্ষেত্রে স্যার এটা ভালো হয় না স্যার? ওটা ভালো হয়, কিন্তু ওইখানে আরেকটু তাকিয়ে দেখুন যে লগ্নটার উপরে কিন্তু রাহুর দৃষ্টি আছে, যিনি স্যার বৃহস্পতির দৃষ্টিও আছে স্যার, আর লগ্নপতির দৃষ্টি আছে। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতির দৃষ্টি এবং লগ্নপতি বুধের দৃষ্টি লগ্নে আছে। হ্যাঁ, বৃহস্পতির দৃষ্টি লগ্নে আছে, রাহুরও দ্বাদশ দৃষ্টি লগ্নে আছে। শক্তিশালী বৃহস্পতি, এই কারণে বললাম। শক্তিশালী বৃহস্পতি, রাহুর অন্তিম কাল, এটাও বুঝতে হবে। রাহু কিন্তু 29 ডিগ্রি পার হয়ে গেছে এখন। শেষ কাল কিন্তু শেষ কামড় দেয়। শুরুর সময় রাক্ষসগণ ধরে অমনি এক কামড়ে গিলে খেতে চায়, আর শেষ সময় শেষ কামড় দিয়ে যায়। তো আজকে রাহুর ডিগ্রি কত দিকে যখন তাকাবেন তখন 29 ডিগ্রি পার হয়ে গেছে। তো 29 ডিগ্রি পার হয়ে গেছে মানে একেবারে শেষ অন্তিম কাল, মরণ কামড় দেবে। তো সেই মরণ কামড়ের সময় আমরা এই লগ্নটাকে বেছে নেওয়া অপেক্ষা আমরা সিংহকে বা বৃশ্চিককে বেশি বেছে নিতে পারি। এইবার বৃশ্চিকের সময়টায় যদি শিশু সৃষ্টির কোনো যোগ না পাওয়া যায়, বৃশ্চিক লগ্নের হরস্কোপটি তৈরি করে যদি শিশুর সৃষ্টি যোগ না পাওয়া যায়, যেহেতু লগ্নে কেতু তার বাল্যে ব্যাধি পীড়া শরীর কষ্ট কারণ হবে, তো যদি সৃষ্টি যোগটি না থাকে তাহলে এই সময়টি আপনারা দিয়ে দিতে পারেন, তাই তো? তাহলে দেখুন, একটি শিশু যখন জন্মাবে বাবা মা কিন্তু ফোন করে, শোনেন, বাবা মা ফোন করে বলে যে হ্যাঁ দাদা নমস্কার, আপনার বৌদি বা আপনার মাতাজি বা আপনার অমুক সে তো এরকম প্রেগনেন্ট, অমুক তারিখে বাচ্চা হবে, তা আপনি একটু এই দিন 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে একটি শুভ দিন দিন। আচ্ছা বলুন, এইবার আপনি 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে শুভ দিন দিতে গেলে ধরেন আপনি কোন কোন দিকে নজর দিবেন, আর এর কত টাকা দক্ষিণা হওয়া উচিত আপনি ভেবে দেখুন। দেখুন, কিন্তু এটা কিন্তু বিনামূল্যের একটা পরিষেবা, তারা কিন্তু বিনামূল্যের পরিষেবা। এক্ষেত্রে কিন্তু কেউ একটি টাকাও দিচ্ছে না, একটি টাকা চেয়েও নেওয়া যাচ্ছে না, বিনামূল্যের পরিষেবা। কিন্তু খাটতে হচ্ছে কোথায়, নজর কোথায় দিতে হচ্ছে, কয় ঘন্টা সময় দিয়ে তারপরে বের করতে হচ্ছে। একটি শিশু আবার জন্মালে এমনি নামকরণ করার জন্য ফোন দিয়ে বিরক্ত করে ছিঁড়ে ফুড়ে ফেলতেছে, তার 6 দিনের মাথায় নাম লাগবে। ওরে সেই 6 দিনে তো আমার 6 মিনিট সময় নেই। তাহলে এবার একটি নামকরণ করতে গেলে কি করতে হয় তা তো আপনারা বুঝেছেন যে সেই ক্লাসে যে কিভাবে নন স্টপ ক্লাসে 2.5 ঘন্টায় নামকরণ শেষ করতে পারলাম না পরিপূর্ণরূপে। তাহলে একটি নামকরণ করতে গেলে কত সময়ের প্রয়োজন আছে এটা ভেবে দেখুন। তো শিশুর জন্ম লগ্ন দিতে গেলে কতটা দিকে দেখতে হচ্ছে। আমার কথা হচ্ছে
বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে শিক্ষা গ্রহণ করছেন। অর্থাৎ হ্যাঁ, তাদেরকে সময় দিব। আমরা প্রয়োজনে যদি বুঝি যে আমাদের যে সময় দিচ্ছি সময়ের পারিশ্রমিক সে নিব, কিন্তু একটি ভুল সময় তাদেরকে দিব না। আমরা এই সকল দিকে নজর দিয়ে তবেই না তাকে সময়টি দিব। এইবার সে সময় মতো করতে পারলো না, সেটা তার ব্যাপার। আপনি পরবর্তীতে বলতে পারতেন যে এই লগ্নে বলতে পারবেন যেন বলার মতো পরিবেশ থাকে যে হ্যাঁ আমি এই লগ্নে এইটি কিন্তু বলেছিলাম যে এটি শুভ লগ্ন হতো, কিন্তু আপনি সে শুভ লগ্নে তো জাননি। অর্থাৎ একটি ব্যাখ্যাপূর্ণ কিন্তু উত্তর চাই। অর্থাৎ উত্তরটি কিন্তু শুধু বলে দিলে হবে না যে এই লগ্নে হবে, অর্থাৎ ডকুমেন্টারি একটি লিখিত দেবেন যে এই লগ্নে এই কারণে আপনি এই লগ্নটাকে আপনার সন্তান জন্মের জন্য, জন্মাবার জন্য বা সন্তানের সিজার করার জন্য, সন্তান জগতের আলো দেখার জন্য এই লগ্নটি আপনি বেছে নিতে পারেন। ক্লিয়ার? নীরজ কান্তি রায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আজকের ক্লাসের বিষয়ে কার কি প্রশ্ন আছে? তার আগে একটু বলি, কিশোর কুমার, আপনি কিন্তু আপনার সেই আমি একটি কথা বলেছিলাম সেটি কিন্তু আপনি মানছেন না। এটি কিন্তু এরপর আর মেনে নেওয়া যাবে না, আর দ্বিতীয় দিন ছাড় দিতে পারবো না। স্যার সবাই যেভাবে বলছে আমি তো সেভাবেই বললাম স্যার। সেভাবে বললে কি হবে? আমি সেভাবে বললেও কিন্তু মানবো না। আপনি কিন্তু সামনের ক্লাসে আর অ্যাটেন্ড করতে পারবেন না যদি সামনের ক্লাসে মশারি টানানো থাকে। না, এই জিনিসটা কেন বোঝেন না? এই জিনিসটা কেন বুঝতেছেন না? আপনার মশারি থাকলে আপনি ক্লাসে যোগদান করতে পারবেন না। ইভেন কি এত যাবত যা শিখেছেন আপনি, আপনাকে ব্লক করে দেওয়া হবে যে এই জুমেই আর ঢুকতে পারবেন না। তারপরে যদি আপনার ক্ষমতা থাকে না, আপনি বর্ষটা খোলেন না কেন? ইয়ে করেন। কিশোর বাবু, আপনি কি মানে এই জিনিসটা তো আপনি বলছেন যে আমি এখানে থাকি, কিন্তু এই জিনিসটা খুললে আপনার সমস্যা কি? আপনার ওইটা একটু না ওইটার জন্য আপনার ওইটা পরিষ্কার করে রাখলে, কারণ দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মশারিটা দেখা যাচ্ছে। এই জিনিসটা আপনি নিজে বোঝেন না, আপনি লেখাপড়া করেন, আপনি মাস্টারি করেন, কিন্তু এই জিনিসটা আপনার তো বোঝা দরকার। একটা বেডশিট পিছনে তো টানিয়ে দেওয়া যায়। একটি এমন কোন বেডশিট নেই যে একটি বেডশিট টানিয়ে দেওয়া যায়। আপনি ক্লাস থেকে এখনই ক্লাস থেকে লিভ নিয়ে তারপরে মশারি খুলে ওখানে বেডশিট টানিয়ে তারপরে ক্লাসে ঢুকবেন আজকে। আর এর পরবর্তীতে যদি দেখি তাহলে এই প্রতিষ্ঠানের জ্যোতিষ শিক্ষা আপনার আজকের মতো শেষ বলে দিলাম। কিন্তু আচ্ছা স্যার, আমি খুলছি স্যার, খুলছি। না তাহলে আপনি এর আগে বলা হলো পেছনে বেডশিট টানিয়ে দিবেন। স্যার যেটা বলছে মশারিটা আপনার ভিডিও অফ করে মশারিটা খুলে ফেলুন এবং ওই পেছনে একটা বেডশিট ঝুলাই দেন, ঠিক আছে? বা অন্য যে কোনো একটা চাদর, সুন্দর একটা চাদর পেছনে ঝুলাই দেন। আচ্ছা বলুন, কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাসের ব্যাপারে? স্যার ওই যে অষ্টকূট বিচারের সময় স্যার বললেন মানে পাত্রপাত্রীর যে বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল পরস্পরের মানে এটা মিল থাকতে হবে না কি? মানে এটা ঠিক বুঝতে পারিনি আসলে, কিভাবে বুঝবো যে একজনের সাপেক্ষে দুজনের বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র দুজনের প্ল্যানেটে শুভ অবস্থানে আছে কিনা, একে অপরের শত্রু অবস্থানে শত্রুতা করছে কিনা, শত্রুতা মানে বৈরী ভাবাপন্ন আছে কিনা, বৈরিতা করছে কিনা দুজনের সঙ্গে, দুজনের প্ল্যানেটের সঙ্গে। যদি বৈরী থাকে তাহলে দুজনের মিলন ভালো হবে না। আর যদি এটা শিখাবো, এটা শিখবেন। এটা অনেক কঠিন কাজ, অনেক কঠিন। আপনার হায়ার ডিপ্লোমাতে যে এগুলো শিখবেন, এগুলো অনেক কঠিন, তখন যে শিখতে হবে। এই জোটক বিচারে অষ্টকূটটা শিখতে পারবেন যে এটা এত এত মার্ক, এর জন্য এই রাশি থাকলে এত মার্ক। কিন্তু এই যে বৃহস্পতি শুক্রের যে অবস্থান বা মঙ্গলের অবস্থান, এটিকে বিচার করতে ফলিত জ্যোতিষের মিনিমাম অন্তত পক্ষে মানে কি বলবো 6 মাস 1 বছর ধরে কম করে 10-20 খানা বই পড়ে এবং ক্লাস করে তারপরে বুঝতে হবে। এটা এত সোজা না, মারাত্মক, বললেও মাথায় রাখতে পারবেন না। একটু অপেক্ষা করুন, ধাপে ধাপে পেয়ে যাবেন এর উত্তর। যে দুজনের ভিতর মানে এই গ্রহগুলো কোনো ক্রমে বৈরিতা করছে কিনা, দুজনের সঙ্গে শত্রুতা করছে কিনা,
যদি মিত্রতা করে প্লাস হবে, কতটুকু মিত্রতা করলে কত প্লাস হবে তার স্কেল মাপ দিয়ে দিয়ে তারপরে যেতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। যেমন একটি উদাহরণ যদি দেই, ধরুন একটি এই কলমটিকে কত ডিগ্রি তাপমাত্রায় রাখলে কলমটির কালি শুকাবে না, তাহলে সেই তাপমাত্রায় রাখতে হবে। তাহলে বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল কতটুকু চাপ বা কতটুকু শুভ থাকলে সে কত % ফলাদেশ দেবে। যেমন একটি বিল্ডিং এর রডটার পাশে কতটুকু সিমেন্ট থাকলে সেই রডটি আর মরিচা ধরবে না, ওর ভিতর নতুন থেকে যাবে, এর একটা যেমন মাপ, ওই রকম মাপ। এই কলমটি শুকাবে না, কলমটি অন্তত 1 বছর 2 বছর যাবতের কালি শুকাবে না, এটা ভালো থাকবে কত ডিগ্রিতে। ওষুধের লেভেলে কিন্তু লেখা থাকে যে এত ডিগ্রি তাপমাত্রায় রাখুন, বা ঘরের সাধারণ তাপমাত্রায় রাখুন, বা এই ওষুধটি ফ্রিজে সংরক্ষণ করুন। ঠিক তদনুরূপ পাত্র পাত্রী দুজনের জন্মকালীন প্ল্যানেটে, বিশেষ করে আপনার এই বৃহস্পতি, শুক্র, মঙ্গল কে কার সঙ্গে কতটুকু হৃদ্রতা তৈরি করছে, কতটুকু আকর্ষণ তৈরি করছে না বিকর্ষণ তৈরি করছে। যদি বিকর্ষণ তৈরি করে তখন মার্ক কমবে, আকর্ষণ তৈরি করলে মার্ক বাড়বে। কিছুটা ক্লিয়ার? স্যার আমি ভেবেছিলাম স্যার এরকম, মানে আমার বৃহস্পতি যেখানে আছে, পার্টনারের বৃহস্পতি যদি আমার বৃহস্পতি থেকে তৃতীয় বা একাদশে থাকে তাহলে সেক্ষেত্রে শুভ, মানে ওরকম মনে করেছিলাম। ওরকম প্রায় তাই, একেবারে যে ডাইরেক্ট ওই রকম তা নয়, প্রায় তাই। কিন্তু এরও একটা মাপকাঠি আছে, সেই মাপকাঠিতে আমাদের যেতে হবে। তো সেই সময় আর নেই, আজকের ক্লাস এখানেই সমাপ্ত। তো ঘটনা হচ্ছে যে আমরা জটক বিচারের ক্ষেত্রে অষ্টকূট বিচারটা শিখবো এই কোর্সে। যখন আপনারা ওই বৃহস্পতি, মঙ্গল, শুক্রের অবস্থান অনুযায়ী যে মার্কটি পাবেন কি পাবেন না, কতটা পাবেন, কতটা যুক্ত হবে, এটা আপনারা হায়ার ডিপ্লোমাতে পেয়ে যাবেন। আর এটা পেতে গেলে আরো ভাব বিচার করা শিখতে হবে, ওই প্রেক্ষাগুলোকে আরো মনের মধ্যে গেঁথে রাখতে হবে। ওই সপ্তম ভাব, বিবাহ ভাব বিচার করা হয়েছে, ওটির উপরে ওই ক্লাসগুলো বারবার দেখতে হবে। ওই ক্লাসগুলোকে 12টি লগ্নে ভাগ করে তবেই না দেখতে হবে। এভাবে কিন্তু দেখে দেখে আপনাদের এই ক্লাসগুলোকে আরো ভালো করতে হবে। যদিও সুনন্দা পাল অনেক এগিয়ে আছেন সবার মধ্যে, বা সবার থেকে অনেক উপরে আছেন এই শিক্ষার ক্ষেত্রে, কিন্তু বলবো এই ক্লাসে যাওয়ার জন্য আপনাকে ওই শুধু তৃতীয় আর একাদশ দেখলেই হবে না, মঙ্গল শুধু পঞ্চম আর দশম দেখলে হবে না, বা সপ্তম আর নবম দেখলে হবে না, আবার শুক্র শুধু সপ্তম চতুর্থ দেখলে হবে না, চতুর্থ আর সপ্তমের থেকেও কিন্তু আচ্ছা, যাই হোক, ক্লাস এই পর্যন্ত। তবে প্রিমিও H9 Pro ইনি কিন্তু সারাদিনে আমরা ভিডিও দেখতে পাইনি, মানে মুখ দেখতে পাইনি, এবং উনি বলেনও না যে ওনার নাম কি। আপনি নাম লিখবেন আগামী ক্লাসে যে আপনার কি নাম। আর আমাদের নতুন একজন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, সে কিনা উনি বুঝতেছেন কিনা তাও জানি না। যাই হোক, এটা পরবর্তীতে জানা যাবে। তবে আপনি নাম লিখবেন, আপনি যদি শুনতে পারেন তাহলে আপনি নাম লেখা আছে, নাম লিখবেন। নতুন ভর্তি হয়েছে স্যার হচ্ছে রাজিয়া সুলতানা। আচ্ছা, এটা কি ওই যে H9 Pro? আমি জানি না, হতে পারে উনি, আমি তো জানি না, হয়তো উনি বুঝতেছেন না, হতে পারে। উনি কি জয়েন করছে কিনা ক্লাসে? ওইখানে তো যোগদান দেখা যাচ্ছে, কিন্তু উনি কিনা তা তো জানি না। কথা বলো, কথা বলো। প্রিমিও H9 Pro আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার এটা মিউট করুন, আপনি মিউট করুন, বাজনা শোনা যাচ্ছে। প্রিমিও H9 Pro আপনি বুঝতে পারছেন, আপনি শুনতে পাচ্ছেন না? ক্লাসে থেকে হয়তো দেখা গেল লাইনে আছে কিন্তু শুনতে পাচ্ছে না। আচ্ছা, যাই হোক, তো আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, হোলির উৎসবে মেতে থাকুন।